ওনার নানার মা এবং তার ভাইয়ের সাথে। সময়টা অনেক আগে, 1950 কি 51 সালের ঘটনা। ওনার নানার মায়ের নাম ছিল রুকসানা আর তার ভাইয়ের নাম ছিল ফারুক। ওনাদের বাড়ির বিবরণটা একটু দেয়া দরকার। নওগাঁ জেলার বাড়িগুলো কিন্তু এখনো দেখা যায় মাটির তৈরি। ওই সময় কিন্তু অধিকাংশ বাড়িগুলোই মাটির ছিল। তো ওনার বড় আম্মাদের বাড়ি ছিল দুই তলা মাটির বাড়ি। আশেপাশে যে সমস্ত ফসলের জমিগুলো রয়েছে সেগুলো তো আছেই। বাড়ি থেকে 1 কিলোমিটার পরে ছিল একটি পুকুর। পুকুরটি কিন্তু আজও আছে। এলাকার লোকজন পুকুরটাকে ডাঙ্গা পুকুর বলে। এলাকার লোকজন ফসলের সময় সবাই জমিতে ধান চাষ করতো, আর বর্ষার সময় সেই জমিগুলোতে পানিতে ভরে যেত। তখন আবার সবাই ওই জমিগুলোতে মাছ ধরতো। তো ওনার বড় আম্মার ভাই মানে এই যে ফারুক নানা, তার আবার মাছ ধরার এমন নেশা ছিল, যদি একদিন উনি মাছ ধরতে না যেতেন ওনার মাথা খারাপ হয়ে যেত। মানে এমন নেশা, মাছ তাকে প্রতিদিন ধরতেই হবে। মাছ পাক আর না পাক, মাছ ধরতে উনি যাবেন। বড় আম্মার বাবা ছিলেন কৃষক। বড় আম্মারা ছিলেন 5 বোন আর 1 ভাই। এই ভাই হচ্ছে এই যে ফারুক নানা। ওনার 4 বোনের বিয়ে হয়ে গিয়েছিল। তিনি ছিলেন সবচেয়ে ছোট, তখন তার বয়স 10 বছরের মতো। আর সবার বড় হচ্ছে এই ফারুক নানা, তখন তার বয়স ছিল 23 বছর। যদিও বা ওই সময় তিনি বিয়ে করেছিলেন, তখন তার কোনো সন্তানাদি ছিল না বা ওই সময় হয়নি আর কি। তো তিনি বর্ষার সময় যে জমিগুলো ডুবে যেত সেখানে মাছ ধরতেন, আর গরমের সময় ওই ডাঙ্গা পুকুরে মাছ ধরতে যেতেন। দিনের বেলা তার বাবার সাথে কাজ করতেন আর রাতের বেলা মাছ ধরতেন। নানা এই মেহেদি ভাইকে তার বাবার নাম বলেছিলেন, কিন্তু ভুলে গেছেন আর কি মেহেদি ভাই। তো ফারুক নানা রাত 7টা কি 8টা বাজে মাছ ধরতে যেতেন আর রাত 11টার দিকে চলে আসতেন। রাত্রে না ঘুমালে দিনের বেলা তার বাবার সাথে কিভাবে কাজ করবেন? তো তিনি মাছ ধরতেন মূলত বড়শি আর ক্যাটা দিয়ে। বলে রাখা ভালো, ওনার বড় আম্মারও কিন্তু খুব শখ ছিল তিনিও মাছ ধরবেন, কিন্তু মেয়ে হবার কারণে তার বাবা আর ভাই কেউই তাকে সাথে নিতেন না। এই জন্য তার মনে অনেক কষ্ট ছিল। অনেকবার বলতো, ভাই আমাকে সাথে নিয়ে যাও না, আমিও মাছ ধরবো। কিন্তু তার ভাই তাকে কখনো সাথে নিতই না। পুকুরটির কাছে যেতে হলে বাড়ি থেকে বের হয়ে সামান্য কিছু বাড়িঘর পার হয়ে জমি বা আইল ধরে হাঁটতে হয়। মানে জমির, যদি জমি ধরেও হাঁটি বা জমির পাশের আইল ধরেও হাঁটি, হেঁটে বেশ অনেকটা পথ যেতে হয়। এর ভিতরে পড়ে একটা 3 রাস্তার মোড়। মূলত একদিক দিয়ে ওই পুকুরে যাওয়া যায় আর অন্য 2 দিক দিয়ে অন্য গ্রামে যাওয়া যায়। আর পুকুরটির 4 দিক দিয়ে অনেকগুলো বড় বড় তাল গাছ ছিল। একদিন এই ফারুক নানা মাছ ধরার জন্য পুকুরে গিয়েছেন। ওই দিন বড় বড় 4 থেকে 5টা মাছ ধরেছেন। তারপর চিন্তা করেছেন যে আজ আর মাছ ধরবেন না, উনি বাড়িতে চলে আসবেন। রাত তখন আনুমানিক 11টার কাছাকাছি বাজে হয়তোবা। উনি বাড়িতে আসছেন, জমির আইল ধরে আসছেন। হঠাৎ করে একটা ভারী কণ্ঠ পেছন থেকে বলে ওঠে, ফারুক আমাকে 2টা মাছ দিয়ে যা না। ফারুক নানা কিন্তু কখনোই এই ধরনের ভৌতিক কোনো ঘটনার মুখোমুখি হন নাই, কিন্তু উনি জানতেন যে মাছ ধরতে গেলে এরকম মেছো পিশাচরা কিন্তু মাছ চায়। একবার দিলে বারবার চায়, এটাও একটা সমস্যা। ময় মুরব্বীরা বলেছিলেন যে মাছ দেয়া যাবে না, তো উনি আর দেন না। উনি হাঁটছেন, আবার পিছন থেকে বলে ওঠে, আমাকে 2টা মাছ দিয়ে জানা। এবার উনি পিছন দিকে ঘুরে তাকিয়েছেন, তবে তাকিয়ে দেখেন যে কিছুই নাই। উনি ভাবলেন যে হয়তো ভুল টুল শুনেছেন। তো রাতের বেলা উনি ঠিকঠাক মতো বাড়িতে চলে আসেন, কোনো সমস্যা হয় না। পরের দিন যখন আবার মাছ ধরে বাড়িতে আসবেন, আবার আগের দিনের মতো পেছন থেকে কেউ বলে ওঠে, আমাকে 2টা মাছ দিয়ে যা। তবে গতকাল কণ্ঠটা কিছুটা স্বাভাবিক থাকলেও এবারের কণ্ঠটা ছিল বেশ আক্রমণাত্মক এবং রাগান্বিত। উনি এবারও পেছন দিকে তাকান, কিছুই দেখেন না। আবার উনি হাঁটতে থাকেন। উনি যখন ওই 3 রাস্তার মোড়ে এসেছেন, তখন উনি শুনতে পান যে পেছন থেকে বলছে, তোকে ভালো করে বললাম মাছ দিয়ে যা, তুই দিলি না। এখন বুঝবি যে আমি কে, তোর খবর আমি করেই ছাড়বো। যখন ফারুক নানা এই কথা শুনেছেন, উনি তো ভয় পেয়ে এক দৌড় দিয়ে বাড়িতে চলে আসেন। ওই রাত্রে উনি কাউকে কিছু বলেন নাই, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছেন। পরের দিন ফারুক নানা তার বাবাকে সব কথা খুলে বলেন যে ওনার সাথে
গত 2 রাত্রে কি হয়েছে আর কি। ফারুক নানার বাবা উনি বলেন যে আরে বেটা, মাছ ধরতে গেলে এরকম টুকটাক ঘটনা ঘটে, এটা বড় কিছু না। উনি আরো ফারুক নানাকে সাহস দিয়েছেন। তারপর টানা 1 সপ্তাহ উনি কিন্তু মাছ ধরেছেন, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। ফারুক নানা বিষয়টা একরকম ভুলেই গিয়েছেন আর কি। তো একদিন উনি মাছ ধরতে যাবেন, ওই রাত ছিল পূর্ণিমার রাত, সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। তো উনি মাছ ধরার জন্য ওই ডাঙা পুকুরে গিয়েছেন, বড়শি পেতেছেন, 3-4টা মাছ ধরেছেন, ধরে ওনার সাথে আনা ব্যাগের মধ্যে রেখেছেন। রাত আনুমানিক 10টার দিকে উনি দেখেন কি দূর থেকে একটা অবয়ব হেঁটে হেঁটে ওনার দিকে আসছে। চাঁদের আলোতে উনি দেখছিলেন যে এই অবয়বটা কালো কুচকুচে, তবে তার চেহারাটা বোঝা যাচ্ছিল না। ওই অবয়বটার হাতে কিছু একটা ছিল। ফারুক নানা বুঝতে পারলেন ওই অবয়বটার হাতে একটা বড়শি রয়েছে। ওই অবয়বটা ফারুক নানার থেকে বেশ কিছুটা দূরে পুকুরের ভিতরে বড়শি ফেললো আর কি, মানে বড়শি পেতেছে। তখনও কিন্তু ওই অবয়বটার চেহারা ফারুক নানা দেখতে পাননি। যেহেতু একজন এসেছে, ফারুক নানা কৌতূহল বশত বা ভদ্রতা বশতই জিজ্ঞেস করেছে, ও ভাই, আপনার বাড়ি কোথায়, কোন গ্রামে, নাম কি আপনার? তো ওই লোকটা কোনো কথা বলে না। ফারুক নানা কয়েকবার জিজ্ঞেস করার পর যখন উত্তর পেলেন না, তখন কিছুটা মন খারাপ করে উনি ওনার মতো করে মাছ ধরছেন। মাঝে মাঝে মাছ পাচ্ছেন, সেটা ব্যাগেও রাখছেন। কিছুক্ষণ পর উনি কেমন ধরে এক ধরনের চপ 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 আওয়াজ শুনতে পান, মনে হচ্ছে কোনো কিছু খাওয়ার আওয়াজ। একটু খেয়াল করে শোনেন শব্দটা ওই লোকের পাশ থেকে আসছে। তখন উনি চাঁদের আলোতে স্পষ্ট ভাবে ওই লোকটার কিছুটা চেহারার ধরন বুঝতে পারেন। এতটুকু বুঝতে পেরেছিলেন ওই লোকটা বড় একটা মাছ হা করে একবার তার মুখের ভিতরে ভরে দিয়েছে। মানুষ যেভাবে চিবিয়ে চিবিয়ে খায়, ওইভাবে বড় একটা আস্ত মাছ মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। মুখের 2 পাশ অনেকটা ফুলে গিয়েছে, ওই মাছটা পুরোটাই মুখের মধ্যে। এটা দেখে উনি খুব ভয় পেয়েছেন। উনি কোনো কিছু না ভেবেই দিয়েছেন একদম। দৌড়াতে দৌড়াতে উনি যখন ওই 3 রাস্তার মোড়ে আসছেন, তখন চাঁদের আলোয় দেখেন অনেক বড় একটা অবয়ব তার সামনে এসে দাঁড়িয়েছে। এবার কিন্তু প্রথমবারের মতো তার চেহারা উনি বুঝতে পারেন। উনি দেখেন এই অবয়বের চেহারায় চোখ, কান, নাক কিছুই নাই। বিশাল বড় একটা মুখ, মুখ ভর্তি চোখা চোখা দাঁত, শরীর দিয়ে অনেক বিশ্রী দুর্গন্ধ। ওই বিশাল মুখ যখন হা করেছে, তখন ফারুক নানা বুঝতে পারেন যে এটা এত বড় একটা হা একটা মানুষকে অনায়াসেই গিলে খেয়ে ফেলতে পারে, এত বড় হা। এটা দেখে ফারুক নানা নিজেকে সামলাতে পারেন না, ওখানে উনি অজ্ঞান হয়ে যান। এদিকে রাত হয়ে গিয়েছে, ওনার আসার কোনো নামগন্ধ নাই। ফারুক নানার স্ত্রী তখন ফারুক নানার বাবাকে ডেকে তোলেন, বলেন যে আপনার ছেলে তো এখন আসে নাই, এত রাত তো সে করে না কখনো। ফারুক নানার বাবা উনি চিন্তিত হয়ে পড়লেন। এরপর প্রতিবেশী কয়েকজনকে ডেকে সাথে নিয়ে ফারুক নানাকে খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে ওই 3 রাস্তার মোড়ে গিয়ে দেখেন যে ফারুক নানা অজ্ঞান হয়ে পড়ে আছেন। সবাই মিলে তাকে ধরে বাড়িতে নিয়ে আসেন। ফারুক নানার জ্ঞান ফেরে 2 দিন পর। 2 দিন কিন্তু অনেক চেষ্টা করা হচ্ছে তার জ্ঞান ফেরানোর জন্য, কিন্তু ফেরেনি। জ্ঞান ফেরার পর তাকে জিজ্ঞেস করা হয়েছে যখন, তখন ঘটনাটি সবাইকে বলেছে যে আসলে কি হয়েছিল। ফারুক নানার বাবা এবার কিছুটা আফসোস করতে থাকেন এই ভেবে যে ফারুক নানা তো প্রথমে বলেছিল যে আসলে ঘটনাটা কি হয়েছে, মানে প্রথম 2 রাতে যেটা ঘটেছে, তখন যদি উনি একটা ব্যবস্থা নিতেন তাহলে আজকে এই সমস্যাটা হতো না। উনি স্থানীয় একজন হুজুরকে ডেকে নিয়ে আসেন, তাকে দিয়ে ঝাড়ফুঁক করান। আর হুজুর বলেন যে মাছ দেওয়া হয়নি, তো এই জন্য পিশাচরা তাকে ভয় দেখিয়েছে। এরপর টানা 1 সপ্তাহ ফারুক নানার খুব জ্বর ছিল। আস্তে আস্তে আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে যান। সুস্থ হওয়ার পর ফারুক নানা একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে ওই অবয়বটাকে দেখেন, তার চোখ নাই, নাক নাই, কান নাই, শুধু মুখ রয়েছে। ওই অবয়বটা বলছে, তোকে কত ভালো করে বললাম আমাকে মাছ দে, তুই আমাকে মাছ দিলি না। মনে রাখিস, আমি তোকে যেদিনই মৌকা মতো পাবো ওই দিনই তোর জীবনের শেষ দিন হবে। এরপর ফারুক নানা পুরোপুরি সুস্থ হয়ে যান আল্লাহর রহমতে। তো উনি চিন্তা করেন যে মাছ ধরা তো নেশা, তবে রাতের বেলার মাছ ধরবেন না, উনি মাছ ধরবেন দিনের বেলা ধরবেন। এদিকে হয় কি, দিনের বেলা মাছ ধরতে গেলে ওনার বাবার সাথে উনি কাজ করতে পারেন না। ওনার বাবারও বয়স হয়ে গিয়েছে, উনি একা একা সব কাজ শেষ করতে পারেন না দিনের আলোতে। এদিকে ছেলেও মাছ ধরতে যায়,
আমার বাবার কাছে অসুবিধা হয়, যার কারণে ফারুক নানা উনি চিন্তা করলেন যে মাছ উনি দিনের বেলাও ধরাটা ছেড়ে দিবেন। তখন ফারুক নানার বাবাও বলেন যে তোর বাবা এখন আর মাছ ধরতে যেতে হবে না, দিনেও না রাতেও না, বর্ষাকাল আসুক আবার বর্ষার সময় তুই মাছ ধরতে যাস। ফারুক নানার মন খারাপ হয়, আসলে মাছ ধরা তো না নেশা, যে মানুষ একদিন মাছ না ধরে থাকতে পারে না সে বর্ষা পর্যন্ত অপেক্ষা করবে, আসলে তার জন্য এটা অনেক কষ্টই। এদিকে হয় কি, এই যে বড় আম্মা মানে ফারুক নানার বোন রুকসানা, উনি বলেন যে ভাই আমার একদিন নিয়ে যাবি মাছ ধরতে। তখন ফারুক নানা কি মনে করে রাজি হয়ে যায়। একদিন দুপুর বেলা খাবার খেয়ে ওনারা দুজনে মিলেই বড়শি আর টেটা নিয়ে ভর দুপুর বেলায় মাছ ধরতে বের হন। ওনারা দুজনে সেই ডাঙ্গা পুকুরে যান, কোনো ধরনের সমস্যা ছাড়াই, মাছও ধরছেন বেশ কিছু। তারপর ভাবলেন তো অনেক হয়েছে, এখন বাড়ি চলে আসবেন। যখনই ওনারা হাঁটতে হাঁটতে ওই 3 রাস্তার মোড়ে আসছেন, তখনই যে রুকসানা মানে বড় আম্মা, উনি ওনার গায়ে একটা গরম বাতাস অনুভব করেন। উনি বলেন যে ভাই আমার গায়ে একটা গরম বাতাস লাগলো। বাতাস যদি লাগে, ন্যাচারাল বাতাস যদি হয়, তাহলে সেটা তো ফারুক নানারও বোঝার কথা, কিন্তু ফারুক নানা কিন্তু বিষয়টা বুঝতে পারেননি। তবে ব্যাপারটা আসলে স্বাভাবিকভাবেই নিয়েছেন। ওনারা বাড়িতে চলে আসেন। তো ওই দিন রাতের বেলা ফারুক নানা একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে উনি দেখেন ওই যে ওই অবয়বটা এবং উনি ওই ডাঙা পুকুরের ওখানে আছেন। ও ওই যে ওই অবয়বটা তাকে বলছে, তোর বোনকে তো আমি নিয়ে যাবো রে, তুই যদি ভালোই ভালো তোর বোনকে আমাকে দিয়ে দিস, তাহলে এর বিনিময়ে তোকে 1 কলস সোনার মোহর দিব, আর মাছ ধরার সময় তোকে কখনোই কোনো সমস্যা করব না, আর 1 কলস সোনার মোহর পেলে তোর আর মাছ ধরাই লাগবে না, কিন্তু তোর বোনকে আমি নিয়ে যাব। ফারুক নানা স্বপ্নেই বলে দেন, যা হারে কি মামা বাড়ির আবদার, আমার বোনকে তুই নিয়ে যাবি, আর আমি সেই অনুমতি দেব, কখনো না, এটা আমি হতেই দেব না। যখন ফারুক নানা এটা বলেছেন, তখন নাকি ওই অবয়বটা তার বিশাল মুখটা হা করে খুব অট্ট হাসি হাসতে থাকে, ভয়ঙ্কর এক হাসি, বিভৎস এক দৃশ্য। ফারুক নানার ঘুম ভেঙে যায়। বলে রাখা ভালো, এই যে রুকসানা বড় আম্মা, উনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী ছিলেন। পরের দিন থেকে শুরু হয় আর একটা সমস্যা। পরের দিন থেকে এই রুকসানা বড় আম্মা এলোমেলো কথা বলতে শুরু করেন, তার আচার আচরণ স্বাভাবিক থাকে না। উনি ওনার নিজের মাথার চুল নিজেই টেনে ছিঁড়ে ফেলতেন, নখ দিয়ে শরীরে আঁচড় কাটতেন, ঠিক মতো খাবার খেতে চাইতেন না, আবার যখন খেতে বসতেন একসাথে 5-6 জনের খাবার একসাথে খেয়ে ফেলতেন। এক রাত্রে এই রুকসানা বড় আম্মা, উনি তো ওনার মা বাবার সাথে শুয়েছেন, যেহেতু ওনার একটা সমস্যা চলছিল। হঠাৎ করে রুকসানা বড় আম্মার আম্মা যিনি মানে তার মার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখেন যে রুকসানা বড় আম্মা বিছানায় নাই। তখন দ্রুত উনি তো এই রুকসানা বড় আম্মার বাবাকে ডেকে তুলেছেন যে এই ওই মেয়েটা কোথায় গেল, তাদের ওঠো ওঠো ওঠো। আশেপাশে খুঁজে কোথাও পাওয়া যায় না। তখন এই রুকসানা বড় আম্মার বাবা প্রতিবেশী কয়েকজনকে ডেকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যান তাকে খোঁজার জন্য। অনেক খোঁজার পর ওই যে ডাঙা পুকুর, ওই ডাঙা পুকুরের তাল গাছের নিচে রুকসানা বড় আম্মাকে পাওয়া যায় অজ্ঞান অবস্থায়। এরপর মাঝে মাঝেই এই রুকসানা বড় আম্মাকে ঘরে পাওয়া যেত না, অন্য কোথাও না খুঁজে ওই ডাঙা পুকুরের তাল গাছের ওখানে চলে যেতেন তারা, সেখানে তাকে পাওয়া যেত অজ্ঞান অবস্থায়। এদিকে ফারুক নানা তার বাবাকে সব ঘটনা খুলে বলে যে এরকম স্বপ্ন উনি দেখেছিলেন। এরপর ফারুক নানার বাবা বুঝতে পারেন যে ব্যাপারটা খুব অস্বাভাবিক দিকে যাচ্ছে, এভাবে চলতে দেওয়া যায় না। উনি আবার সেই মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসেন। উনি ওনার মতো করে ঝাড়ফুঁক করেন, কিন্তু উনি কিছুই বুঝতে পারেন না, কোনো সমস্যার সমাধানও দিতে পারছেন না। এভাবে আস্তে আস্তে বড় আম্মার শারীরিক অবস্থা খুব খারাপ হতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পর পাশের আত্রাই উপজেলায় একজন হুজুরের সন্ধান পাওয়া যায়। হুজুরের কাছে গিয়ে সব ঘটনা বলার পর হুজুর বলেন যে আসলে এই ধরনের সমস্যাগুলো বাড়িতে গিয়ে সমাধান দিতে হয়, এখান থেকে সমাধান দেওয়া যাবে না, আমি আপনাদের বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তারপর দেখি কি করা যায়, আল্লাহ চাহেন তো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ, এটা উনি বলেন। তো হুজুর আসেন। হুজুর আসার পর দেখেন যে রুকসানা বড় আম্মার মানে শরীর অবস্থা খুবই খারাপ, ভয়ঙ্কর অবস্থা, চিকন হয়ে গেছে একদম, এমনিতে তো চিকন মানুষ ছিলেন, তারপর আরো অবস্থা খারাপ। হুজুরের কাছে খুব পরহেজগার এবং শক্তিশালী একজন জিন আসতেন, তার মাধ্যম দিয়ে কিছু খবর উনি পান। উনি বলেন যে এশার নামাজের পর উনি রুকিয়া শুরু করবেন। সেই মোতাবেক উনি এশার নামাজের পর 2টা গোল বৃত্ত আঁকেন, একটাতে উনি বসেন আর একটায় রুকসানা বড় আম্মাকে বসান। এরপর রুকিয়া শুরু হয়ে যায়। রুকিয়া করার 2 ঘন্টার মাথায় ওই জিনটা রুকসানা বড় আম্মার শরীরে এসে হাজির হয়।
জিনটা যখন আসছিল তখন সবাই শুনতে পাচ্ছে যে দূর থেকে শো শো শব্দ। অনেক সময় বাতাস যখন বইতে থাকে খুব জোরে আমরা দূর থেকে বাতাসের আসার শব্দ পাই, কিন্তু ওই রকম শব্দ আসছে। রুকসানা বড় আম্মার শরীরে যখন হাজির হয় তখন জিনটা ফোঁস ফোঁস করছিল, মনে হচ্ছে অনেক রেগে আছে। এরপর সবকিছু শান্ত হয়ে যায়। তখন ওই জিনটা বলে, এই হুজুর, আমাকে ডেকেছিস কেন বল। হুজুর স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে, তুই এই মেয়েটার শরীরের উপর কেন ভর করেছিস। তখন জিনটা বলে, কোনো কথা বলতে পারবো না বেশি, একে আমি নিয়ে যাব, এটাই শেষ কথা। ওর ভাইকে আমি ছেড়ে দিছি, কিন্তু একে নিয়ে যাব, একে আমি ছাড়বো না। হুজুর বলে, ভালোভাবে কি যাবি নাকি তোকে বোতলে ভরবো। তখন ওই জিনটা বলে, একে আমি ছাড়বো না। তখন হুজুর বলেন যে সব জিন এই কথাই বলে, রুকিয়া যখন শুরু হয়ে যায় তখন আর এই সমস্ত কথা থাকে না। এই বলে হুজুর রুকিয়া শুরু করে দেন। একটা পরে জিনটা বলে ওঠে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমার শরীরটা জ্বলে যাচ্ছে। আর জিনটা বলে, এবারের মতো আমি ছেড়ে গেলাম, কিন্তু মনে রাখিস এই মেয়েকে আমি না পেলে আর কেউ পাবে না। এই বলে জিনটা চলে যায়। ওই সময়ে ওই জিনের কথার অর্থ কেউ খুব একটা বুঝতে পারে নাই। এরপর রুকসানা বড় আম্মা অজ্ঞান হয়ে যান। তখন হুজুর বলে, আর চিন্তা নাই, আল্লাহর রহমতে বিপদ কেটে গেছে। হুজুর কিছু আমল দিয়ে যান এবং সাবধানে সেই আমলগুলো করতে বলেন আর সাবধানও থাকতে বলেন। হুজুরকে হাদিয়া দিতে চাইলে উনি না করে দেন। এইভাবে 1 মাস 2 মাস করে প্রায় 3 বছর চলে যায়। এর মধ্যে আর কোনো ঘটনা ঘটে না। সবাই মনে করেছিলেন যে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। রুকসানা বড় আম্মার যখন 13 বছর বয়স, তখন পাশের একটা গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে কালীগ্রাম। এই কালীগ্রামে একটা পরিবারের ভালো একটা ছেলে দেখে বিয়ে দেওয়া হয়। তখন কিন্তু মেয়েদের অনেক কম বয়সে বিয়ে হয়ে যেত। বিয়ের 3 থেকে 4 মাস খুব স্বাভাবিক ছিল, একদম স্বাভাবিক, কোনো ধরনের কোনো সমস্যা নেই। 3 থেকে 4 মাস যাওয়ার পর হঠাৎ একদিন এই রুকসানা বড় আম্মার স্বামী ঘুম থেকে উঠে দেখেন যে উনি বিছানায় নেই। উনি ভাবেন যে রুকসানা বড় আম্মা তো ওয়াশরুমে গেছেন। আধা ঘন্টার মতো হয়ে যায়, যখন রুকসানা বড় আম্মার কোনো খবর নাই, তখন ওনার স্বামী বাইরে বের হয়ে দেখেন যে না তো কোথাও নাই। তখন উনি খুব চিন্তায় পড়ে যান, বাড়ির সবাইকে ডেকে তোলেন। অনেক খোঁজাখুঁজি করার পরও রাতে তাকে খুঁজেই পাওয়া যায় না। পরের দিন ডাঙ্গা পুকুরে একজন লোক গিয়ে দেখেন যে এই রুকসানা বড় আম্মা ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তার বাবাকে খবর দেওয়া হলে তার বাবা আর ওই ফারুক নানা গিয়ে ওখান থেকে রুকসানা বড় আম্মাকে উদ্ধার করেন। তার শ্বশুর বাড়ি থেকে এত দূরে উনি কিভাবে আসলেন, এটা একটা রহস্যময় ব্যাপার। এদিকে তার স্বামীকে খবর দেওয়া হয়, উনি আসছেন। তখন বড় আম্মার জ্ঞান ফেরত আসে, তাকে জিজ্ঞেস করে উনি কিছুই বলতে পারেন না। উনি খালি বলতে পারেন যে উনি ঘুমিয়েছিলেন, এরপর কিছু বলতে পারেন না কিভাবে কি হলো না হলো। উনি ঘুমিয়েছিলেন, এখন দেখেন উনি ওনার বাবার বাড়িতে, এতটুকুই। এরপর উনি ওনার স্বামীর বাড়িতে চলে যান। মাঝে মাঝেই তাকে পাওয়া যেত না, কিন্তু তাকে খুঁজে পাওয়া যেত ওই ডাঙ্গা পুকুরের তাল গাছের নিচে। শ্বশুরবাড়ির লোকজন বুঝতে পারে যে এইভাবে খোঁজাখুঁজি করে লাভ নাই, হারাই গেলেই ওই ডাঙ্গা পুকুরের তাল গাছের নিচে তাকে পাওয়া যাবে। আর ওনাকে জিজ্ঞেস করলেও কোনো কিছু উনি বলতে পারতেন না। সবাই বুঝতে পারে যে আবার আগের ঘটনা শুরু হয়ে গিয়েছে। এরপর সেই হুজুরকে আবার খবর দেওয়া হয়। হুজুর আসেন, তবে প্রথম দিন উনি রুকিয়া করে ওই জিনটাকে হাজির করতে ব্যর্থ হন। দ্বিতীয় দিন উনি এশার নামাজের পর আবার রুকিয়া শুরু করেন। আবারও 2টা বৃত্ত আঁকেন, রুকিয়া শুরু করেন। 4 ঘন্টার মাথায় ওই জিনটা হাজির হয়। হাজির হওয়ার সাথে সাথে হুজুর একবারের জন্য জিজ্ঞেস করেন নাই যে তুই কেন আসলি, কেন দললি। उस वक्त की है जब पूरे देश में, पूरी दुनिया में लॉकडाउन लगा पड़ा था। ये मेरी एक आप बीती है। लॉकडाउन के दौरान मेरे साथ घटी एक सच्ची घटना है। लॉकडाउन के दौरान पूरी दुनिया भर में सख्त निर्बंध लादे गए थे और ये घटना जिस जगह की है वो जगह कोकन में है। लेकिन मैं आपको उस जगह का नाम नहीं बता पाऊंगा क्योंकि मैं पुलिस में हूं और शायद ऐसा करना रूल्स के खिलाफ होगा। तो मैं आपको बस वो घटना सुनाता हूं। उस रात मेरी ड्यूटी पुलिस स्टेशन में लगी थी। फिर बीच रात मैं अपने साथी सहयोगी राजेश्वर के साथ आसपास के इलाके में गश्त लगाने चला गया। हम दोनों भी उस रात बाइक पर से जा रहे थे। उन दिनों बस वो इलाका ही नहीं, पूरी दुनिया शांत थी। ऐसा लग रहा था मानो हम आज के आधुनिक तकनीक के साथ हजारों साल पीछे चले गए हो। हमारे पुलिस स्टेशन के दायरे में पास का ही एक समुद्र का किनारा भी था, जहां पर किनारे को लगकर थोड़ा पेड़ों से भरा हुआ एक इलाका था। ज्यादा घना तो नहीं था, लेकिन थोड़ा बहुत था। और वहीं थोड़ी दूर कुछ लोगों की बस्ती थी।
हम वहां पर ये देखने चले जाते थे कि कहीं वहां के लोग उस समुद्र के किनारे पर टहल तो नहीं रहे। तो हम हमेशा की तरह वहां के घने रास्ते से होते हुए किनारे तक पहुंच गए। गाड़ी को रास्ते पर खड़ा कर हम चलकर ही किनारे से होकर आगे चले गए। लॉकडाउन के कारण आसपास सब कुछ बहुत शांत और आरामदायक था। हम दोनों भी दूर किनारे पर खड़े होकर उस समुद्र को निहार रहे थे, वहां की शांति का और वहां की बहती ठंडी हवा का आनंद ले रहे थे कि तभी राजेश्वर को सामने कुछ दिखाई दिया और वो अपनी जगह पर ही रुक गया। उसने मेरे हाथ को पकड़कर मुझे भी रोका। राजेश्वर तब सामने किसी चीज की तरफ गौर से देख रहा था। फिर उसने अपनी पास की दूरबीन से समंदर की ओर देखा। मैंने पूछा, क्या हुआ? कोई समंदर में चला गया है क्या? उसने कुछ देर देखते हुए कहा, आगे पानी के पास मुझे कुछ हलचल दिखाई दी, कुछ बहुत बड़ा जानवर या ऐसा ही कुछ, या फिर शायद कोई हमें देखकर छुपने की कोशिश कर रहा है। उसके हाथ से दूरबीन लेकर मैं भी सामने देखने लगा। वहां कुछ तो था जो किसी बड़े से पत्थर जैसा गोल मटोल था, किसी बड़े आलू जैसा, या फिर कोई बड़ा सा समुद्री जानवर। और तब मैंने राजेश्वर से कहा, चल थोड़ा आगे जाकर देखते हैं। मैंने झट से अपने पास की टॉर्च ऑन की और हम वहां की गीली रेत से होते हुए आगे पानी तक चले गए। वहां पानी के बाहर एक भरी हुई बोरी पड़ी हुई थी, बहुत बड़ी, जैसे किसी बड़ी सी चीज को दबा दबा कर उसमें भरा गया हो। राजेश्वर ने उस बोरे का बड़ा आकार देखते हुए कहा, क्या हो सकता है इसमें? हम दोनों को भी शक था कि उसमें कोई लाश होगी। मैंने डंडे से उस बोरी को दबाकर देखा और कहा, पता नहीं, पर कुछ ठोस या नरम जैसा कुछ है। तब राजेश्वर ने भी अपने पास के डंडे से उस बोरी को दबाकर देखा, कहीं इसमें किसी की लाश तो नहीं? उसने मेरी मन की बात जान ली थी और उसकी बात सुनकर मैंने भी फिर डंडे से उस बोरी को 3-4 बार अलग अलग जगह पर दबा कर देखा। लग तो ऐसा ही कुछ रहा है। हम दोनों फिर उस बोरी को चारों तरफ से देखने लगे कि कहीं उस पर कोई खून या कोई निशान तो नहीं, और उस बोरे पर वैसा कुछ भी नहीं था। जिस तरह से वो बोरा फूला हुआ था, लग तो यही रहा था कि उसमें कोई लाश है, और वो लाश पानी में फूलकर बोरे के साथ पानी से बाहर आ गई है। राजेश्वर ने थोड़ी हिम्मत कर उस बोरे को हर तरफ से कान लगाकर सूंघ कर देखने की कोशिश की कि उसमें क्या हो सकता है। फिर उठकर खड़े होते हुए उसने कहा, जहां तक मेरा अंदाजा है इसमें लाश ही है। मैंने भी थोड़ा ऊपरी ऊपर टटोलते हुए कहा, फिर तो हमें कंट्रोल को रिपोर्ट करना चाहिए। राजेश्वर ने मेरे चेहरे पर बैटरी का प्रकाश फेंकते हुए कहा, हाँ, लेकिन पहले खुद तो तसल्ली कर ले। और उसने उस बोरे को खींचकर पानी से दूर ले जाने की कोशिश की। उससे वो बोरा थोड़ा भी नहीं हिला, तो उसने मुझे खींचने का इशारा किया। फिर हम दोनों भी उस बोरे को खींचते हुए लहरों से दूर लेकर चले गए। वैसे वो जो भी था बहुत ही भारी था। कुछ 20 कदम दूर जाने में ही हमारी जान निकल गई। राजेश्वर ने फिर उसे एक नजर टटोल कर देखा। अब तक हमें इतना तो यकीन हो गया था कि उस बोरे में जो कुछ है वो या तो सजीव नहीं है, और अगर सजीव है तो वो जिंदा नहीं है, क्योंकि इतनी देर में उसमें जरा सी भी हलचल नहीं हुई थी। फिर मैंने अपने पास की कटर को राजेश्वर के हाथ में थमा दिया। उसने कटर के सहारे बोरे को ऊपरी ऊपर उधेड़ना शुरू किया। उस दौरान बोरा एकदम से खुल गया और बोरे के अंदर से फुला हुआ आधा शरीर भग से बाहर निकल आया। हम दोनों भी घबरा कर पीछे हट गए। एक बहुत ही तेज गंदी बदबू हमारे नाक में चली गई। उस लाश के दोनों हाथ छाती की तरफ थे, आंखें बंद थी, चेहरा और नाक एकदम सीधी थी। लाश का बाकी आधा शरीर बोरे के अंदर ही था। राजेश्वर ने उस लाश के हाथ को हल्के से छू कर देखा, फिर उसकी नाक की तरफ कान लगाकर और छाती की तरफ छूकर कुछ जानने की कोशिश की। उसके शरीर में कोई आवाज, कोई हरकत नहीं थी। थोड़ी बहुत जांच करने के बाद उसने कहा, ये तो कब का मर चुका है। मैंने भी टॉर्च की रोशनी में उसका चेहरा देखते हुए कहा, हम इसे ऐसे ही रहने देते हैं, क्राइम सीन है, कुछ यहाँ वहां हो गया तो निशान मिट जाएंगे। राजेश्वर बात को समझकर गाड़ी के पास गया और वहां से वायरलेस फोन से उसने कंट्रोल रूम को खबर कर दी। हम जिस जगह पर थे वहां हमारे मोबाइल को रेंज नहीं थी। रेंज के लिए हमें वहां से थोड़ा रास्ते की तरफ जाना पड़ता था। फिर भी थोड़ी बहुत रेंज मिलने पर मैंने पुलिस थाने में फोन मिलाया। तब हमें पता चला कि स्टेशन से बाकी सभी लोग आसपास के इलाके में गश्त लगाने चले गए हैं। उस वक्त थाने में बस एक ही हवालदार था। अब उन दिनों लॉकडाउन की वजह से ज्यादातर पुलिस वाले बाहर ही थे। बहुत से लोग तो इमरजेंसी ड्यूटी पर लगा दिए गए थे।
और इसलिए वहां जल्दी से किसी के आने की हमें उम्मीद नहीं थी। हम दोनों भी सोचने लगे कि अब आगे क्या करें। हम दोनों ने भी अपने अपने मोबाइल निकालकर उस लाश की और उस लाश के आसपास की कुछ तस्वीरें लेना शुरू किया। फिर करीब करीब आधे घंटे बाद हमें फिर से एक कॉल आ गई। मुझे पुलिस स्टेशन से खबर दी गई कि कुछ 2 घंटे में एक एम्बुलेंस और क्राइम सीन की जांच के लिए अन्य सहायता आ जाएगी। उस खबर से हमें थोड़ी राहत महसूस हुई, इसलिए बाकी सब कुछ छोड़कर राजेश और मैं वहीं पर निगरानी करते बैठ गए। उस वक्त रात का 1 बज रहा था, मतलब अब हमें सुबह के 4 या फिर 5 बजे तक वहीं रुकना था, क्योंकि हमारे यहाँ जब कोई 2 घंटा बताता है तो उसका मतलब 4 से 5 घंटे होता है। हमें बस उनके आने का इंतजार करना था। काफी देर बैठे रहने के बाद हम दोनों को भी नींद आने लगी थी। राजेश्वर बार बार आंखों को मसल रहा था, तो मैंने उससे कहा कि अगर तुझे नींद आ रही है तो तू थोड़ा दूर सूखी रेत में जाकर क्यों नहीं सो जाता, मैं बाद में तुझे जगा दूंगा। मेरे इतना कहते ही उसने अपनी जेब से पेपर निकाला और उसे मुझसे थोड़ी दूर रेत में बिछाते हुए वो उस पर लेट गया। अब मैं अकेला ही वहां उस शांत जगह पर जाग रहा था। मेरे सामने वो बोरा और उसमें से आधी बाहर निकली लाश पड़ी हुई थी। आसपास से झिंगुरों की हल्की हल्की आवाज आ रही थी। वैसे वो जंगल इलाका तो नहीं था, लेकिन वो जगह इतनी सुनसान थी कि वहां के सन्नाटे से कोई भी डर जाए। काफी देर वहां बैठे रहने के कारण आंखों को अंधेरे की आदत पड़ चुकी थी और इसलिए आसपास के अंधेरे में कुछ कुछ नजर आने लगा था। टॉर्च चालू रहने के कारण उसकी रोशनी भी कम हो गई थी। आसमान में चांद कहीं नजर नहीं आ रहा था। वहां बैठे बैठे कुछ आधे घंटे तक निगरानी करने के बाद मेरी भी आंखें झपकनी शुरू हो गई। उस वक्त मैंने देखा कि दूर समंदर के पानी में कुछ चमक रहा था। मैंने बैठे बैठे ही वहां से दूर अंधेरे में देखने की कोशिश की कि तभी उस लाश में किसी तरह की हरकत हुई। मैं थोड़ा चौकन्ना होकर संभल कर बैठ गया। मैंने टॉर्च की कम रोशनी उस तरफ मारते हुए गौर से देखने की कोशिश की। उस लाश की गर्दन हिल रही थी। वो देख मेरे होश उड़ गए। मैं सरकते हुए थोड़ा पीछे जाने लगा और फिर मैं कुछ समझ पाता उससे पहले ही वो लाश बोरे से बाहर निकलकर खड़ी हो गई। वो देख मैं काफी घबरा गया और मैं घबरा कर अपने साथी को आवाज देने लगा, राजेश्वर, राजेश्वर। वो लाश कुछ पल के लिए ऐसे ही खड़ी रही और फिर अपनी जगह से वो आगे जाते हुए लहरों से होकर पानी के अंदर जाने लगी। वो सब देखकर मैं बहुत शॉक हो गया था। डर के मारे मैं वहां की रेत को उठाकर अपने साथी को फेंक कर मार रहा था। तब राजेश्वर हड़बड़ाकर उठ गया और मेरे पास आ गया। मेरे कंधे को पकड़ते उसने मुझसे पूछा, क्या हुआ, तू चिल्ला क्यों रहा है? मैंने उसे समंदर में जाती उस लाश की तरफ इशारा किया। उसने सबसे पहले तो बोरे को देखा। बोरा खाली पड़ा था और फिर उसने सामने देखा। सामने वो लाश समंदर की लहरों के बीच से पानी के अंदर जा रही थी। उसने वहां से दौड़ते हुए उस लाश को आवाज देते हुए उसे रोकने की कोशिश की, लेकिन उस लाश को हमारी आवाज से कोई भी फर्क नहीं पड़ रहा था। हम दोनों दौड़कर वहां तक जाते, तब तक वो लाश चलते हुए पानी के काफी अंदर तक चली गई थी। वो पूरी तरह से डूब चुकी थी और हम दोनों लहरों से दूर खड़े होकर बस वो देखते रह गए। कुछ 1 मिनट में वहां से सब कुछ गायब हो गया। अभी कुछ देर पहले जो लाश हमारे सामने पड़ी थी, वो लाश हमारे आंखों के सामने से चलते हुए समंदर के पानी के अंदर चली गई थी। हम वो सब देख ही रहे थे कि तभी पीछे से 2 गाड़ियां हमारी तरफ आ गई। उसमें से एक एम्बुलेंस थी तो दूसरी गाड़ी में हमारे साथ वाले पुलिस के लोग आ रहे थे। उनके वहां आने पर राजेश्वर और मैंने, हम दोनों ने वहां जो भी देखा था वो उन्हें सब बताया, पर वहां पर कुछ न पाकर वो सब हमें चिढ़ाने लगे। हमने उन्हें कहा कि वो लाश एक बोरे में थी, लेकिन सच तो ये था कि वहां से वो बोरा भी गायब हो चुका था। फिर हमें याद आया कि हमने उस लाश की कुछ तस्वीरें ली थी, लेकिन सबसे ज्यादा चौंका देने वाली बात यह थी कि हमारे मोबाइल में लाश की एक भी तस्वीर नहीं थी। सारी तस्वीरों में बस रेत ही रेत थी। उस वक्त हम दोनों का भी बहुत मजाक उड़ाया गया। वैसे उस बात पर कोई जांच नहीं हुई, क्योंकि जांच करने के लिए वहां कुछ भी नहीं था और नहीं अगले कुछ दिनों में किसी के गुम हो जाने की कोई कंप्लेंट हुई थी, तो इसलिए उस चीज को ढूंढना भी बेकार था। तब कुछ दिनों बाद हमारे एक साथी ने मुझे बताया कि जिस रात हम वहां गश्त लगा रहे थे वो अमावस की रात थी, और अमावस की रात ऐसा कोई बुरा अनुभव होना कोई अजीब बात नहीं है।
हमारे पास कोई सबूत नहीं था, कोई चीज नहीं थी कि जिससे हम साबित कर सके कि हमने एक जिंदा लाश को देखा था और वो लाश हमारे आंखों के सामने से चलती हुई पानी में गायब हो गई थी। तो दोस्तों, आज का एपिसोड यहीं पर खत्म होता है। উনি ওনার আম্মুর মুখ থেকে শুনেছেন আর ওনার আম্মু শুনেছে তার দাদির কাছ থেকে। তখন সবেমাত্র নবান্নের ধান কাটা হয়েছে। কাশিয়ানী উপজেলার সামনেই কিন্তু একটি নদী রয়েছে, বারাশিয়া নদী। এই নদী পার হলে অপর পাড়ে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার মালা গ্রাম, আর সেখানেই এই সজীব ভাইয়ের মামা বাড়ি। তো ঘটনাটা যেহেতু ওনার আম্মু বলেছে, এই কারণে তার মতো করে আমরা উপস্থাপন করছি। নবান্নের ধান কাটা শেষ হয়েছে, ধান ঝাড়া বাছাই করা এগুলো শেষ হওয়ার পর গ্রামে কিন্তু পিঠার একটা উৎসব চলে আসে। তখন হাঁসের মাংস বা মুরগির মাংস এর সাথে চিতই পিঠা দুর্দান্ত হয়। এটা কিন্তু এখনো গ্রামে নবান্ন যখন হয় তখন বা নতুন ধান যখন ঘরে তোলেন গেরস্থ বা কৃষকেরা, তখন কিন্তু এই উৎসবটা আছে, অনেক আগে থেকে আছে, এখনো আছে। এটা বাঙালির একটি অনেক আগের সংস্কৃতি। যেহেতু নবান্নের ধান কাটা হয়েছে, এই কারণে ওই বাড়িতেও পিঠা বানানো হচ্ছে। তখন ওনারাও সিদ্ধান্ত নিয়েছেন যে হাঁসের মাংস ওনারা রান্না করবেন। আশেপাশে ওনাদের যে আত্মীয় স্বজনরা ছিলেন তাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছিল। তখন কিন্তু এই সজীব ভাইয়ের আম্মু অনেক ছোট মানুষ, পিঠা বানানো হলে তো আশপাশ দিয়ে ঘোরাফেরা করেই আর কি। তো তখন ওনার দাদিও, মানে সজীব ভাইয়ের আম্মুর দাদি, উনি তো পিঠা বানাচ্ছিলেন আর কি। তার নাতি নাতনির সাথে গল্প করছেন, নাতি নাতনিরা আসে, একটা করে পিঠা নেয়, চলে যায় হাতে নিয়ে। আবার পুরুষ সদস্যরা ঘরের ভিতরে বসে আছেন। পিঠা এক খোলা বলে, যে একবারে যতটুকু আমার এক খোলা বলে আর কি, এরকম এক খোলা বানানো হওয়ার পর সেটা আবার ভিতরে দিয়ে আসেন, তারা খায়, খেতে খেতে আবার আর এক খোলা হয়ে যায়। এরকম করে চলছে, কিন্তু অনেকক্ষণ ধরে পিঠা বানাচ্ছে, মানুষ খাচ্ছে, পরিবারের যারা সদস্যরা আছেন, আত্মীয় স্বজন আসেন, তারা খাচ্ছে। তো নর্মালি কিন্তু এই নবান্নের পিঠা বানানোটা রাতের বেলা হয়ে থাকে আর কি, কারণ সারাদিন অনেক কাজ থাকে, গৃহস্থ বাড়িতে অনেক কাজ থাকে, বাড়ির যারা মহিলারা রয়েছেন তারাও কিন্তু অনেক কাজ করেন। এই জন্যই ওনারা রাতের বেলা, বিশেষ করে ঈশান নামাজের পর পিঠা বানাতে বসেন। তো পিঠা বানাচ্ছেন ওই সময়ে কিন্তু রাত 9টা-10টা মানে কিন্তু অনেক রাত। সাধারণত ওই সময়ে সন্ধ্যার পরপরই মানুষ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো, সেখানে 9টা-10টা বেজে গেছে, কেউ টেরই পায় নাই যে এত রাত হয়ে গেছে। তো উনি যে মাঝে মাঝে পিঠা নিয়ে ঘরে যান, দিয়ে চলে আসেন। ওই সময় হয়েছে কি, হঠাৎ করে বেড়ার ও পাশে মনে হচ্ছে বেশ ভারী কোনো জিনিস গড়িয়ে গড়িয়ে একবার এ পাশে যায়, একবার ও পাশে যায়। উনি চিন্তা করেন কি ব্যাপার, এত ভারী জিনিস ওখানে কি? যখন ওই জিনিসটা গড়িয়ে গড়িয়ে এক পাশে যায় অন্য পাশে যায়, তখন মনে হচ্ছে যে মাটি কিছুটা কাঁপছে। হঠাৎ করে হয় কি, বেড়ার নিচ দিয়ে যে ফাঁকা অংশ থাকে ওই দিক দিয়ে একটা কালো হাত, চিকন লিকলিক একটা কালো হাত, লোমশ হাত ঢুকে পড়ে। ওই হাতটা ঢোকার পর হাতের সামনে যে আঙ্গুল আছে, আঙ্গুল দিয়ে ইশারা করছে যে আমার হাতে কয়েকটা পিঠা দিবি, আমি পিঠা খাবো, দে আমাকে কয়েকটা পিঠা দে। রান্নাঘরের পেছনে আসলে অনেক বড় বড় গাছ ছিল, ওই গাছের পেছনে আবার ফাঁকা বিল ছিল। এখন দাদি তো অনেক সাহসী মানুষ, উনি যখনই দেখেছেন এই লোমশ কালো হাত, ওনারা দেখে বুঝতে বাকি রইল না যে এটা কিসের হাত। অনেক সময় এরকম ঘটনা উনি শুনেছেন যে পিঠা বানানোর সময় এরকম এসে পিঠা চায়, মাছ ভাজার পর এরকম এসে মাছ চায়, তখন কি করতে হয়, গরম কিছু ছ্যাঁকা দিয়ে দিতে হয়, তাহলে এরা চলে যায়। তো উনি ওই গল্প তো বিভিন্ন সময় শুনেছেন ময় মুরব্বীর মুখে, যেটা আমরা এখনো শুনি। তো উনি করছেন কি, যে একটা কাঁচের মতো জিনিস দিয়ে এই চিতই পিঠাটা তুলতে হয় ছাঁচ থেকে, মানে গরম ছাঁচ থেকে তুলতে হয়। উনি বলছেন কি, দাঁড়া রে কাউয়া, তোর পিঠা দিতেছি দাঁড়া। এই বলে উনি ওই কাঁচিটা, ওটা তো এমনি গরম ছিল,
আর উনি তখন আরো একটি গরম করে ওই হাতের উপরে চাপ দিয়ে ধরেছেন। যখনই উনি এই কাজটা করেছেন, ওই পাশ থেকে তো প্রচন্ড আর্তনাদ করে উঠছে, ওরে বাবারে, মারে, মরে গেলাম, মরে গেলাম। কিন্তু ওই হাতটা যে টান দিয়ে সরিয়ে নেবে এটা কিন্তু হচ্ছে না, হাতটা ওরকমই আছে। আর উনি ওই গরম কাঁচিটা ওই হাতের উপর চেপে ধরে রেখেছেন, ওই হাতটা নড়াতেই পারছে না। একটা পর্যায়ে উনি ওই কাঁচিটা হাতের উপর থেকে যখন তুলে ফেলেছেন, তখন ওই হাতটা সরে চলে যায়। বেড়ার ওপাশ থেকে ছটফটের আওয়াজ শুনতে পান উনি। মনে হচ্ছে একবার এপাশ থেকে ওপাশে কোনো জিনিস যাচ্ছে দৌড়ে, ওপাশ থেকে এপাশে আসছে, মানে খুব যন্ত্রণায় কেউ ছটফট করছে এরকমটা মনে হচ্ছে। তো উনি যে চিৎকার চেঁচামেচি শুনছেন বিষয়টা এরকম না, তবে বেশ অনেকক্ষণ পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। উনি ঘরের সবাইকে বিষয়টা খুলে বলেন যে এই ঘটনা ঘটেছে। উনি যখন এই ঘটনাটি ঘটিয়েছেন তখন অবশ্য ওনার আশেপাশে কেউ ছিল না। পরিবারের সদস্যরা বলেন যে আজকের পিঠা বানাতে হবে না, দ্রুত কাজ শেষ করে ফেলো। তো ওই সময়ের মতো কাজ শেষ করে উনি ঘরে চলে যান। পরদিন সকালবেলা এই চুলার ভিতরে যেই ছাইগুলো হয়েছে, এই ছাইগুলো একটা পাত্রে তোলার পর উনি ছাইগুলো ফেলে দেওয়ার জন্য যখন রান্নাঘরের পেছনের অংশটিতে গিয়েছেন, তখন ওখানে দেখেন একটি মরা কাক পড়ে আছে। দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই মারা গেছে। প্রিয় লিসেনার্স, এই অংশটুকু পর্যন্ত আপনাদের কাছে কমন মনে হতে পারে যে এরকম ঘটনা আমরা আগেও শুনেছি, হ্যাঁ আমিও নিজেও শুনেছি। এবার আসেন এর পরে কি হয়েছে সেটা জানি। এই ঘটনার পর থেকে সজীব ভাইয়ের আম্মুর দাদির মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন আগে থেকে আর কি। তো তিনি যখন নামাজ পড়তে বসেন, তখন বসে আছেন তো বসেই আছেন, রুকু সিজদার কোনো খবর নাই। 2 রাকাতের সময় বসে আছেন, আর ওঠারও নাম নাই, বসারও নাম নাই, রুকু সিজদারও নাম নাই, একটা ধ্যান মগ্ন হয়ে গেছেন, এমন একটা অবস্থা। ওনার আসলে সেন্স কাজ করছে না। ওনাকে যদি ডাকা হয়, ওনার সাথে কথা বলার চেষ্টা করা, উনি পাগলের মতো আচরণ করতেন। আর উনি মাঝে মাঝে উঠোনের মধ্যে বসে একটা কাঠি নিয়ে কিছু একটা দাগাদাগি করতেন মাটির উপরে। আবার মাঝে মাঝে এমন কোন একটা ভাষা উনি মাটির উপর লিখতেন, যেটা আসলে আরবি না, হিন্দি না, উর্দু না, ফার্সি না, এটা আসলে কি ভাষা এটা কেউ বুঝতে পারতেন না। আবার মাঝে মাঝে উনি আকাশের দিকে তাকিয়ে আছেন তো তাকিয়েই আছেন, চোখের পলকও ওনার পড়ছে না, কেমন হতো। আবার মাঝে মাঝে উনি উধাও হয়ে যেতেন, কোথাও খুঁজে পাওয়া যেত না। আবার একা একাই উনি ফেরত আসতেন। এরকম সমস্যা শুরু হয়ে যায় ওই ঘটনার পর থেকে। একদিন রাত্রে এশার নামাজের পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো সবাই মিলে তাকে খুঁজতে বের হয়, কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না। সকল জায়গায় খোঁজাখুঁজি শেষে যখন তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না, তখন সবাই চুপচাপ বাড়িতে খুব চিন্তামগ্ন হয়ে বসে রয়েছেন যে কখন উনি একা একাই ফেরত আসবেন, কারণ এর আগেও উনি হারিয়ে গিয়ে একাই ফেরত এসেছেন। এমন সময় বারাসিয়া নদীতে ওই সময় যারা মাছ ধরতেন, স্থানীয় কিছু জেলেরা, তারা হন্তদন্ত হয়ে ওই বাড়িতে ছুটে আসেন এবং ডাকাডাকি শুরু করেন। এই সুজিব ভাইয়ের আম্মার দাদার নাম ধরে ডাকাডাকি করেন। তখন বাড়ির অন্য সদস্যরা তড়িঘড়ি করে বের হয়ে আসেন, বলতে কি হয়েছে। দেখা গেল ওরা অল্প বয়স্ক ছেলে পেলে মাছ ধরে আর কি, ওখানে স্থানীয় লোক। তখন ওরা বলছে যে বুঝিলে তো দেখলাম আজকে বারাসিয়া নদীতে অনেকক্ষণ ধরে সাঁতরাচ্ছিল, আমরা মনে করলাম মনে হয় বড় কোনো মাছ হবে, এইভাবে আমরা নৌকা নিয়ে সামনের দিকে আগাইলাম। তখন দেখলাম কোনো কিছুর মাথা দেখা যাচ্ছে, কিন্তু সেইটার মাথায় অনেক বড় বড় চুল আছে। এইটা দেখে তো আমরা ভয় পেয়ে যাই, মনে হয় পানির কোনো জিন আমরা দেখেছি। এছাড়া আমাদের কাছে মনে হচ্ছিল নদীর পাশ দিয়ে যে বড় বড় গাছ রয়েছে, মনে হচ্ছে সেখানে বিশাল ঝড় হচ্ছে। হঠাৎ করে মনে হলো নদীতে ভারী স্রোত শুরু হলো। এমন সময় আমাদের একজন লোক আছে যার নাম হলো ঝন্টু। এই ঝন্টু মাঝি আমাদের বলল, আরে এটা কি রে, এটা তো ধলার বউ, তাড়াতাড়ি ধরে রে, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। তখন আমরা তাড়াতাড়ি করে নৌকা নিয়ে তার কাছে গেলাম এবং অনেক জোর জবরদস্তি করে তাকে টেনে তুলেছি। মনে হচ্ছিল তার গায়ে প্রচন্ড শক্তি, আর এটাও মনে হচ্ছিল যে উনি পানির ভিতরে কোনো কিছুকে ধাওয়া করেছেন।
অনেক কষ্ট করে আমরা নিয়ে আসছি, আমরা নৌকায় উঠাই রাখছি, তারপর জ্ঞান হারাই ফেলছে, তাড়াতাড়ি চলেন, তাকে নিয়ে আসবেন। তো এই কথা শোনার পর সুজিব ভাইয়ের আম্মুর দাদা উনি তো অনেক চিন্তায় পড়ে যায়। ওনার নাম ছিল ধলা, ধলা নামে উনি পরিচিত ছিলেন আর কি। তো তাকে নিয়ে আসা হয়। এরপরে একজন খুব বুজুর্গ ইমামের কাছে নিয়ে যাওয়া হয়। উনি যখন এই বিষয়টা দেখেছেন, ওনার বেশ ভালো আমল ছিল, আর প্যারানরমাল বিষয়গুলো উনি দেখলেই অনেকটা বলতে পারতেন আল্লাহর রহমতে। উনি এটা দেখার সাথে সাথে বলেন যে, আরে ধলা, তোমার বউ যে কাজটা করছে এর খেসারত তো দিতেই হবে। তোমার বউ বিনা অপরাধে একটা জিনের বাচ্চাকে মেরে ফেলেছে, এখন তোমরা বদলা নেবেই। আজকে তো ওরা মেরেই ফেলতো এই ছেলেরা, আল্লাহর রহমতে চলে আসছিল, তা না হলে কিন্তু ওকে আর পাওয়া যেত না। একথা বলার পর ওই হুজুর অনেক চেষ্টা করেছেন জিনকে হাজির করার জন্য। ওনার মতো করে উনি রুকিয়া শুরু করেছেন। একটা পর্যায়ে তার উপর জিন হাজির হয়, মানে সুজিব ভাইয়ের আম্মুর দাদির উপরে জিন হাজির হয়। তখন ওই হুজুরকে তারা জানায় যে ঘটনা কি হয়েছে। তখন ওই জিনদের মধ্যে যে বাবা আর কি, সে হাজির হয়েছে, এসে বলছে যে আমার সন্তানকে বিনা দোষে হাতের ছেঁকা দিয়ে মেরে ফেলেছে। ও কি ভুল করেছে? একটা পিঠাই তো খেতে চেয়েছিল, তো একটা পিঠা দিয়ে দিলে কি হতো? ওর কি এমন বয়স হয়েছে? ও কি এত কিছু বোঝে যে মানুষের কাছে আসতে হবে না? মানুষ অনেক নিষ্ঠুর হয়, ও তো এটা বোঝে না। উল্টো কি করেছে? ওকে মেরেই ফেলেছে, ইচ্ছাকৃত ভাবে ওকে মেরেছে, আর এই কারণে এর বংশ আমি নির্বংশ করে দেব। একথা বলার পর আসলে হুজুর বুঝতে পারলেন যে এর কথা ঠিক, নিঃসন্দেহে বিনা কারণেই তাকে হত্যা করা হয়েছে। এখন সন্তান হারা পিতা মাতা তাদেরকে কিভাবে বুঝাবে? বোঝানোর তো আসলে কোনো উপায় নাই, ভয় ভীতি দেখানোই যাবে না, তাহলে আরো বিপদ, কারণ এখানে অপরাধটা হচ্ছে মানুষের। এরপর ওই হুজুর অনেক অনুরোধ করেন, ক্ষমা চান। একটা পর্যায়ে ওই মারা যাওয়া জিনের পিতা বলে ওঠে, আমি এখনকার মতো একে ছেড়ে যাচ্ছি, তবে কোনো না কোনো ক্ষতি আমি করবই, এটা আমার ওয়াদা, আর আমরা ওয়াদার বরখেলাপ করব না কখনোই, এই বলে চলে যায়। এরই প্রেক্ষিতে বেশ কিছু বছর পর এই দাদির এক সন্তান পানিতে ডুবে মারা গিয়েছিল, আর তার মৃত্যুর রহস্যটাও উন্মোচিত হয়। এই হুজুরই বলেছিলেন যে প্রতিশোধ হিসাবে সন্তান হত্যার বদলে সন্তানকেই হত্যা করেছে, এবং এর মাধ্যম দিয়েই প্রতিশোধ পূর্ণ করেছে। এরপরে অন্য কাউকে আর ওরা ক্ষতি করবে না। ওর সন্তানকে হত্যা করেছে বিনা দোষে, আর এরও সন্তানকে বিনা দোষে ওরা হত্যা করে রক্তের বদলে রক্ত, জানের বদলে জান ওরা নিয়ে নিয়েছে। যদি ইচ্ছাকৃত না হতো তাহলে ব্যাপারটা ভিন্ন রকম হতো, কিন্তু যেহেতু দাদি ইচ্ছাকৃত ভাবে ওটাকে মেরে ফেলেছিল, বুঝতে পেরেছিল এটা জিন হবে, এবং উনি পূর্বে যে ঘটনাগুলো শুনেছেন যে এরকম কোনো কিছু বড় কিছু দিয়ে চাপ দিতে হয় এরপরে মারা যায়, উনি জানতেন যে মারা যাবে, তারপরে উনি দিয়েছেন, এটাই ওনার অপরাধ ছিল। এই কারণেই উনি ওনার সন্তানকে হারিয়েছেন। এর মাধ্যম দিয়েই ওরা প্রতিশোধ পূর্ণ করেছে। তারাও তাদের সন্তান হারিয়েছে, দাদিও তার এক সন্তানকে হারালেন। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনার প্রথম অংশের সাথে মিল আছে এমন অনেক ঘটনা আমরা শুনেছি, বাট ওইটুকু শোনার পর পরের অংশে যে কি হয় এগুলো খুব একটা জানা যায় না। এরকম ঘটনা কিন্তু বিভিন্ন সময় অনেক জায়গায় ঘটেছে। অনেক সময় আমরা বলি যে এই ঘটনা তো অমুক জায়গায় ঘটছে, আমার আত্মীয়ের সাথে ঘটছে, কিন্তু মজার ব্যাপারটা হলো এই ঘটনার প্রথম যে অংশটা, এটা বলেছেন যে 2005 থেকে 10 সালের মধ্যবর্তী কোনো একটি সালে ঘটেছে। সময়টা শীতকাল ছিল। ওই সময় ওনার বয়স ছিল 13 থেকে 15 বছরের মধ্যবর্তী। এক সকালবেলা উঠে উনি জানতে পারেন ওনাদেরই পাশের এলাকার এক নানা, সেই নানা দুঃসম্পর্কের আত্মীয় হন ওনাদের, তার নাম হচ্ছে কবির। এই কবির নানার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, উনি আহত। ওনার পরিবারের সদস্যরা কবির নানাকে যখন দেখতে যাচ্ছিলেন উনিও সাথে গিয়েছিলেন। উনি যখন কবির নানাকে দেখতে গিয়েছেন, এরপর জানলেন যে কবির নানার সাথে কি ঘটেছিল। সেই ঘটনাটি মূলত আমাদেরকে পাঠিয়েছেন। চলুন ঘটনায় চলে যাই। এই যে কবির নানা, উনি প্রতি রাত্রেই ওনার এক বন্ধুর সাথে নৌকা নিয়ে মাছ ধরতে যেতেন। ওনাদের গ্রাম থেকে 1 কিলোমিটার দূরে নৌকা পেয়ে আরেকটি গ্রামে। ওটা একটা বিল, তবে
বিলের যে অংশটা ওনাদের বাড়ির কাছাকাছি জায়গায় শুরু হয়েছে ওখানে বেশ কয়েকটি গার্মেন্টস আছে। গার্মেন্টস এর দূষিত পানিগুলো ওই অংশে পড়ার কারণে পানি খুব ময়লা হয়ে গেছে, ওখানে মাছ আসলে পাওয়া যায় না বললেই চলে। এই কারণেই ওই দূরে ওনাদেরকে যেতে হয়। তো ওনাদের বাড়িটা যেখানে, ওখান থেকে বিলের ওই অংশে আসতে সময় তো লাগেই, 1 কিলোমিটারও প্রায় বেশি একটু। যখন ওনারা নৌকা নিয়ে যান, এর মধ্যবর্তী একটি জায়গায় একটা খেলার মাঠ পড়ে। এই যে মুন্না ভাইরা ওখানে খেলাধুলা করতেন আর কি। এই খেলার মাঠের পাশেই রয়েছে একটি বড় পুকুর। এই পুকুরের চারপাশে বাঁশঝাড়, বড় বড় তাল গাছ রয়েছে 8 থেকে 10টা, তারপর তেঁতুল গাছ আছে। জায়গাটা বেশ ভয়ঙ্কর, বেশ কিছু ভয়ের ঘটনা ওখানে ঘটে, এই জন্য ভয়ঙ্কর। আর ভয়ঙ্কর হলেও ওইটার আশেপাশে কিন্তু বেশ কয়েকটা ঘর বাড়িও আছে। এই জায়গাটার সাথে ধান ক্ষেত রয়েছে, ধান ক্ষেতের সাথেই লাগোয়া বিল। সন্ধ্যার পর জায়গাটা খুব নীরব আর ভুতুড়ে হয়ে যায়। তো ঘটনা যখন ঘটে, শীতকাল তো ছিলই, ওই রাত্রে আবার শীতটা খুব বেশি পড়েছে। তো ওনার যে বন্ধু, মানে কবির নানার যে বন্ধু, উনি খবর পাঠান লোক মারফত যে ওনার শরীরটা ভালো লাগছে না, উনি যেতে পারবেন না। সাধারণত ওনারা দুজন মিলে রাত 12টার পরেই বের হয়ে যেতেন। এখন দুই বন্ধু সবসময় একসাথে মাছ ধরেন। এখন এক বন্ধু নাই, কবির নানা ভাবছেন যাবেন কি যাবেন না। এখন সমস্যা দেখা দিল যে কবির নানা তো আসলে এই মাছ ধরার উপরই নির্ভরশীল। উনি ওনার পরিবার নিয়ে চলেন এই মাছ বিক্রির টাকা দিয়ে। এখন এক রাত যদি না যান, তাহলে পরের দিন বাড়ির খাবার উনি কিনবেন কিভাবে? দুই বন্ধু মিলেই তো সবসময় মাছ ধরেন, এখন কি আর করা, একাই যেতে হবে। উনি একাই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বের হয়ে গেলেন বাড়ি থেকে রাত 12:30টার কিছু সময় পর। এরপর নৌকায় উঠে নৌকা চালানো শুরু করলেন। বিলের ওই জায়গাটাতে যেতে প্রায় 45-50 মিনিটের মতো সময় লাগলো। উনি চলে আসেন, মাছ ধরা শুরু করেছেন। মোটামুটি ঘন্টাখানেক মাছ ধরেছেন। মাছ আল্লাহর রহমতে ভালোই পেয়েছেন। শীতটা তো খুব বেশি পড়েছিল ওই রাত্রে, এই জন্য বেশি মানুষ মাছ ধরার জন্য বের হয়নি। ওখানে যে শুধু ওনারা মাছ ধরতে আসতেন বিষয়টা এরকম না, আরো অনেক মানুষই ওই জায়গার আশেপাশে মাছ ধরতেন। তো উনি চিন্তা করলেন যে না, আজকের মাছ ধরবো না, একে তো শীত বেশি পড়েছে। তারপর উনি একা যাই বাড়ির দিকে রওনা দিয়ে এই চিন্তা করে উনি জাল গুছিয়ে নিয়ে নৌকা নিয়ে রওনা দিয়েছেন। কিছুক্ষণ আসার পর ওই যে জায়গাটার কথা আমরা শুরুতে বলেছিলাম যে বিলের পাশে একটা খেলার মাঠ রয়েছে, পুকুর, তাল গাছ, বাঁশঝাড়, তেঁতুল গাছ, ওই জায়গাটার কাছে যখন উনি আসেন নাকি নৌকা চালাতে চালাতে, তখন হঠাৎ করে খেয়াল করলেন ওই যে তাল গাছ যেগুলো, ওখানকার যে জায়গাটা, ওই জায়গার ওইখান থেকে 4 থেকে 5 বছর বয়স হবে এরকম একটা বাচ্চা ছেলে হাঁটাহাঁটি করছে। উনি তো ওই গ্রামের লোক, উনি চিন্তা করেছেন যে কার ছেলে রাতের বেলা মনে হয় পথঘাট ভুল করে এখানে চলে আসছে, এত রাতে এই ছেলেটা কিভাবে আসলো উনি চিন্তা করছেন আর কি। আর গ্রামের মানুষ রাতের বেলা মাছ ধরেন, কবিতারও তো ভয় ডর আসলে কমই একটু। উনি স্পষ্ট ভাবে ওই বাচ্চাটাকে দেখেছিলেন। উনি এটাকে কোনো প্যারানর্মাল কিছু ভাবেন নাই, উনি স্বাভাবিকভাবে নিয়েছেন। ভুল করে অনেকে ঘুমের ঘরে বেরিয়ে যায় না ঘর থেকে, ওইরকম হয়তো বের হয়ে গেছে, বা রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছে ঘুমের ঘরে, এরপর আর পথ খুঁজে পাচ্ছে না, হাঁটতে হাঁটতে দিকে চলে আসে, এরকম হয় অনেক সময়। সময়টা উনি বলেছিলেন যে রাত তখন 3টা কি 4টার মধ্যেই হবে সময়, এরকমই আন্দাজ করেছিলেন। উনি কি করেছেন, নৌকাটা তীরে নিয়ে একটা জায়গায় কোনোভাবে আটকে ওই বাচ্চাটার দিকে উনি এগিয়ে যাচ্ছেন। বাচ্চাটাও তাকে দেখে ওই তাল গাছের নিচ থেকে হেঁটে কবিনার কাছে আসছে। তো উনিও এগিয়ে যাচ্ছেন, বাচ্চাটাও আসছে। তার কাছাকাছি আসার পর কবিনার জিজ্ঞেস করছেন, এই কিরে, তুই কোন বাড়ির রে, এত রাত্রে এখানে কিভাবে আসলি? ওই বাচ্চাটা অনেক কিছু বলে না। কয়েকবারেই একই কথা জিজ্ঞেস করতেই বাচ্চাটা বলে ওঠে, এ কবির মাছ দে। এতটুকু বয়সী একটা বাচ্চা ছেলে, কবির নানা যিনি মধ্যবয়স্ক, উচ্চতা তার প্রায় 6 ফিট, এইরকম একটা বয়স্ক মানুষকে বলছে এ কবির মাছ দে, এটা একটা বেয়াদবি। উনি বেশ অবাক হয়েছেন। উনি বলছেন যে এই কি করছ তুই, মাছ দে মানে?
আরে তুই মনে হয় ভুল করে চলে আসিস এই সাইডটাতে, এই সাইডটা কিন্তু ভালো না। চল চল আমার নৌকায় উঠ, তোকে বাড়িতে দিয়ে আসি। কোন বাড়ি তোর? তখন ওই বাচ্চাটার ভয়েস আরো চেঞ্জ হয়ে যায়। শুরুতে বলেছিল বাচ্চার কণ্ঠে, কিন্তু এবার মনে হচ্ছে বেশ গম্ভীর এবং বয়স্ক লোকের কণ্ঠে বলে ওঠে, হে কবির, তোকে না মাছ দিতে বলছি, তোর নৌকায় মাছ আছে না, দে মাছ দে। এই কথা বলেই বাচ্চাটা নিজেই ওই নৌকার দিকে চলে যায়। নৌকায় ওঠার পর নৌকার উপরে কিন্তু একটা পাত্র ছিল, যে পাত্রের মধ্যে মাছগুলো রাখা ছিল। সে কি করেছে, বড় একটা হা করেছে। হা করে ওই মাছ রাখার যে পাত্রটা, এটা উঁচু করে মুখের মধ্যে ঢেলে দিয়েছে। মুহূর্তের মধ্যে মাছগুলো সে খেয়ে শেষ করে ফেলে। এইবার কবির নানা বুঝতে পারেন যে এটা স্বাভাবিক কিছু না। যেহেতু উনি অনেক বছর যাবৎ মাছ ধরেন, এইটা যে এই মেছো পিশাচ এটা বুঝে গেছেন। আর এই প্রথম উনি এমন ভয়ানক জিনিসের সামনাসামনি হলেন। সবসময় তো ওনার বন্ধুর সাথে মাছ ধরতেন, এরকম ভয়ানক জিনিসের মুখোমুখি কখনো হন নাই। এমনি টুকটাক জিনিসের অভিজ্ঞতা তো রাতের বেলা মাছ ধরতে গেলে সবাই পায়, কিন্তু এরকম কোনো ভয়ঙ্কর জিনিসের মুখোমুখি উনি এর আগে হন নাই। কবির নানা তো ভয়ে ওইখানে দাঁড়িয়ে সব দেখছেন, কারণ উনি যে দৌড় দিয়ে সরে যাবেন, উনি যাবেন না কোথায়? আশেপাশে শুধু বিল আর ধান ক্ষেত, আর এই নৌকাটাই ওনার একমাত্র সম্বল। আর নৌকায় আছে ওনার জাল, যেটা দিয়ে উনি মাছ ধরেন। এটা উনি যে রেখে চলে যাবেন, ওরা কি হবে? আর উনি যে দৌড় দেবেন, সেই শক্তিটাও ওনার শরীরে ওই মুহূর্তে ছিল না। এদিকে ওই মেছো পিশাচটা মুহূর্তের মধ্যে সব মাছ খেয়ে ব্যাঙের মতো একটা লাফ দিয়েছে, এক লাফে আবার ওনার সামনে এসে পড়ছে। এরপর বলছে গম্ভীর কণ্ঠে, অনেক দিন ধরে তোকে ধরার সুযোগে আছি, এইখান দিয়ে যাস, আসিস, মাছ নিয়ে যাস, তোরা দুজনে একসাথে থাকিস দেখে কিছুই করতে পারি না। কিছু করতে পারি না দেখেই তোর উপর আমার খুব রাগ। তোর কাছ থেকে একটা মাছ হয়ে পর্যন্ত নিতে পারি না। অনেকটাই ভয় ভীতি দেখায় মাছ টাছ নেই, তবে তোর কাছ থেকে এখনো পর্যন্ত নিতে পারি নাই। আজকে তোরে পাইছি রে, আজকে আমার সব ক্ষোভ তোর উপর মিটাবো। এই কথা বলেই ওই পিশাচটা কবির নানাকে প্রচন্ড জোরে এক ধাক্কা দেয়। এক ধাক্কায় নানা ছিটকে গিয়ে উপরের দিকে পড়ে। মানে নিচ দিকে তো ঢালু, ওই বিল পানি, এইটা না, উনি উপরের দিকে গিয়ে পড়েছেন এক ধাক্কায়। আর ধাক্কা দেওয়ার পর নানা যখন পড়ে গেছেন, এরপরে ওই বাচ্চাটা নানার বুকের উপর উঠে বসে। নানা তখন কোন রকমের ধাক্কা দিয়ে ওই পিশাচটাকে একটু দূরে ফেলে দেন। আর তখন নানা দেখেন যে মুহূর্তের মধ্যেই তার চোখের সামনেই এই বাচ্চাটা বড় সাইজের একটি কুকুরে রূপান্তরিত হয়। আর কুকুরে রূপান্তরিত হয়েই নানার উপর ঝাঁপিয়ে পড়ে, নানাকে আক্রমণ করে, নখ দিয়ে আঁচড় দেয়, দাঁত দিয়ে কামড় বসিয়ে দিয়েছে, একদম রক্তারক্তি অবস্থা। নানা আসলে এই কুকুরটার সাথে পেরে উঠছিলেন না। তার শরীরটা মুহুর্মুহু আক্রমণে ক্ষত বিক্ষত করে ফেলছিল। নানা বুঝতে পারেন যে তার বাঁচার আর কোনো আশা হয়তো বা নাই। এমন অবস্থায় উনি যতটুকু দোয়া কালাম জানতেন সেটা পড়তে থাকেন। ওই সময় কুকুরটা খুব একটা বেশি আক্রমণ করতে পারছিল না দোয়া কালাম করার কারণে। এরই মধ্যে নানা দোয়া পড়তে পড়তে একটি ছোট্ট লাঠির মতো বা কাঠির মতো কিছু খুঁজতে থাকেন, পেয়েও যান। বিভিন্ন জায়গায় এরকম ছড়িয়ে ছিটে থাকে আর কি। তো এটা দিয়েই উনি মাটির উপর একটা বৃত্ত এঁকে ফেলেন। যখনই বৃত্ত এঁকেছেন তখন ওই বৃত্তের মধ্যে ওই কুকুরটা ঢুকতে পারে না। নানা ওই বৃত্তের মাঝখান বরাবর বসে পড়েন, মাথা নিচু করে বসে পড়েন। ভয়ে আসলে ওইটার দিকে উনি তাকাতে পারছেন না। ওই জিনিসটা বৃত্তের চতুর্দিকে ঘুরপাক খাচ্ছে আর গড় 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 শব্দ করছে, তার উপর আক্রমণ করতে আসছে। মাঝে মাঝে হয় কি, ওই কুকুর রূপী অবয়বটা পেছন দিকে সরে যায়। অনেক সময় আমরা দেখি না, কুকুর বা অন্য কোনো কিছু আক্রমণ করার জন্য পেছন দিকে সরে গিয়ে তীব্র গতিতে আবার ঝাঁপিয়ে পড়ে। তো ওই অবয়বটা আক্রমণাত্মক ভঙ্গিতে পেছন দিকে সরছে, মানে হচ্ছে সে শক্তি সঞ্চয় করছে, এখনই আবার সামনের দিকে আক্রমণ করবে দৌড়ে এসে। তো সে কি করে, সামনের দিকে দৌড়ে আসতে থাকে। মনে হচ্ছে এখনই বৃত্ত ভেদ করে ভিতরে ঢুকে কবির চাচাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে, কিন্তু যতই চেষ্টা করুক ওই বৃত্তের সীমানা এসে সে থেমে যায়, সে আর আসতে পারে না। মনে হচ্ছে অদৃশ্য কোনো একটা কাঁচের দেয়াল চতুর্দিকে তৈরি হয়ে গেছে, সে বারবার ওখানে এসে
বাধা প্রাপ্ত হচ্ছে। বৃত্ত আকারে কাজটা কবির নানা 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে করেছিলেন বলে উনি জানিয়েছিলেন আর কি। তো এভাবে চলছিল। কবির নানা প্রচন্ড ভয় পাচ্ছিলেন, উনি মাথা নিচু করেছিলেন, ভয়ে সামনের দিকে তাকাতে পারছিলেন না। তো ওনার তো ভয়ে কলিজা ফেটে মরে যাওয়ার উপক্রম হয়েছিল। পিশাচটা একটা পর্যায়ে কুকুরের রূপ পরিবর্তন করে আরো ভয়ঙ্কর ধরনের রূপ ধারণ করতে থাকে, ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে। নানা মাঝে মাঝে হালকা করে মাথাটা উঁচু করে দেখছিলেন যে ওই পিশাচটা কি করছে। উনি কিন্তু বেশ সাহসী মানুষ ছিলেন, কিন্তু ঘটনার যে ভয়াবহতা ওনার সামনে হচ্ছিল এতে করে উনি বেশ ভয় পেয়ে গেছিলেন। যতই সাহসী মানুষ থাক না কেন, এই অবস্থায় সাহস কতক্ষণ ধরে রাখা যায়। একটা পর্যায়ে উনি খেয়াল করলেন এই পিশাচটার ভয়ানক আওয়াজ আস্তে আস্তে কমছে। দূরে একটা মসজিদ ছিল, এটা উনি জানতেন। আর শীতকালে যেটা হয়, ফজরের আজানটা তো বেশ দেরিতেই দেয়। গরমকালে কিন্তু এই সময় ফজর আজান দিয়ে দেয়। উনি চিন্তা করছেন যে ফজরের আজানটা কখন দেবে। যখন উনি বুঝতে পারলেন যে পিশাচটার তর্জন গর্জন অনেকটা কমে আসছে, তার মানে ফজরের ওয়াক্ত ঘনিয়ে এসেছে। এরই মধ্যে আল্লাহর রহমতে সময় হয়ে যায় ফজর আজানের। মসজিদের মাইকে আজানের শব্দ ভেসে আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে। আর ওই সময় ওই পিশাচটা এমন একটা আকৃতি ধারণ করে, ব্যাং টাইপের কিছু একটা, কিন্তু ব্যাং না। ওই জিনিসটার মুখটা কবির নানার দিকে ঘোরানো ছিল। ওই অবস্থাতে বলে ওঠে, ভাবিস না, সময় শেষ, আবার দেখা হবে তোর সাথে, আবার ধরি ধরে, তখন বুঝবি মজা কেমন লাগে। এইটা বলার পরেই ওই ব্যাংকটা পেছন দিকে লাফ দিয়ে থাকে। অর্থাৎ ব্যাংক যদি লাফ দেয়, মুখটা যদি সামনের দিকে থাকে, সামনের দিকে মুখ রেখে উল্টো দিকে লাফ কিন্তু ব্যাংক দেয় না, সাধারণত ঘুরে সামনের দিকে লাফ দেয়। ওই ব্যাঙের মতো, ব্যাঙই বলছি কারণ ওটা ব্যাঙের মতোই লাফাচ্ছিল, কিছুটা ব্যাঙের মতোই ছিল, এটাই জানিয়েছেন কবির নানা। সে উল্টো দিকে লাফাতে থাকে। সে এক লাফ দেয়, 50-60 হাত পিছনে গিয়ে পড়ে, আবার লাফ দেয়, আবার লাফ দেয়। এক একটা লাফে লাফে কয়েকটা ধান ক্ষেত পাড়ি দিয়ে সে চলে যাচ্ছে। এইভাবে দিতে দিতেই সে হাওয়ায় মিলিয়ে যায়। কবির নানা বুঝতে পারেন যে আলহামদুলিল্লাহ বিপদ এখন কেটে গেছে। তো এই জিনিসের আক্রমণে ওনার পোশাক আশাক বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। শরীরে তো আসলে পোশাক ওইভাবে রাখতেও পারেন না এরকম আক্রমণের কারণে। উনি দ্রুত ওনার পোশাকগুলো ঠিকঠাক করে আবার উনি বাড়ির দিকে রওনা দেন। উনি বাড়িতে চলে আসেন আল্লাহর রহমতে। বাড়িতে এসেই উনি চিৎকার দিয়ে ওনার স্ত্রীকে ডাকতে থাকেন। কয়েকবার ডাক দিয়ে উনি অজ্ঞান হয়ে পড়ে যান। তো ওনার চিৎকারে বাড়ির সবার ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখে যে ওনার শরীরে এইরকম ক্ষতবিক্ষত অবস্থা, শরীর বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হচ্ছে। বোঝাই যাচ্ছে হিংস্র কোনো প্রাণী ওনার উপর আক্রমণ করেছে। তো ওনাদের বাড়ির 5 থেকে 6 বাড়ি পরেই ওই এলাকারই একজন ডাক্তার রয়েছে। তো এত ভোরবেলা তো উনি আসলে দোকান খোলেন নাই, তাই ওনার বাড়ি থেকেই তাকে ইমার্জেন্সি ডেকে আনা হয়। ডাক্তার এসে ব্যান্ডেজ করে দেন, ওষুধ দেন, আরো কিছু পরামর্শ দেন। কারণ যেহেতু কুকুরের আক্রমণ, সেটা কোন জিন রূপ লাভ, মানে ওই কুকুরের রূপ লাভ করেই তার উপর আক্রমণ করুক আর যাই করুক, ইনজেকশন দিতে হবে। তো এই পরামর্শগুলো দিয়ে যান। পরের দিন সকালবেলা যে মানে চারদিকে খবর উঠে যায় যে কবির নানাকে আক্রমণ করেছে জিনে। এই খবর যখন এই মুন্না ভাইদের বাড়িতে আসে, তখন মুন্না ভাই তার পরিবারের সাথে দেখতে গিয়েছিলেন কবির নানাকে। তখন এই ঘটনাটি শুনেছিলেন। গিয়ে দেখেন যে কবির নানা একটি কাঠের চেয়ারে বসে আছেন, তার শরীরে বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ লাগানো, বিভিন্ন জায়গায় তখনও রক্ত ছোপ ছোপ ব্যান্ডেজের উপর দিয়েও দেখা যাচ্ছে, এমন একটা অবস্থা আর কি। উনি এই ঘটনার পর মাছ ধরা একদমই ছেড়ে দেন। উনি অনেকদিন অসুস্থ ছিলেন, ভারী কোনো কাজ কাম আসলে ওইভাবে উনি করতেও পারেন নাই। আল্লাহর রহমতে যখন উনি অনেকদিন পর সুস্থ হয়ে যান, তখন উনি মালয়েশিয়াতে চলে যান। তো আল্লাহর রহমতে উনি আর কোনো সমস্যা ফেস করেছেন বলে শোনা যায় নাই। তো এটি জানিয়েছেন মুন্না ভাই। এটা ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, दोस्तों मेरा नाम महेश है। कहते हैं कि अमावस की रात सबसे खौफनाक रात होती है।
ऐसी रात में बुरी ताकतें जैसे आत्मा, पिशाच, भूत, प्रेत, ये जो भी है, ये बहुत ही ज्यादा ताकतवर हो जाते हैं। पर जहां तक मैं समझता हूँ, सभी आत्माएं बुरी नहीं होती। सभी आत्माएं किसी को हानि नहीं पहुंचाना चाहती, और उनमें भी जो बुरी आत्माएं होती है वो भी दो तरह की होती है। मतलब एक वो जो आपको सीधे सीधे हानि पहुंचाती है, और दूसरी वो जो आपको हानि पहुंचाना तो चाहती है, पर शायद उनमें इतनी ताकत नहीं होती कि वो आपको हानि पहुंचा सके या फिर आपका नुकसान कर सके। तो ऐसी आत्माएं अक्सर कोई छलावा या भ्रम पैदा करती है, आपको डराती है। जैसे कोई बिल्ली किसी चूहे के साथ खेलती है, उस तरह से ये इंसानों के साथ खेलती है। और अगर आप कमजोर हुए तो फिर इस खेल में आपकी जान चली जाती है। पर अगर आप समझदार हुए, जानकार हुए, या फिर अगर आपकी किस्मत अच्छी हुई तो आप उनके चंगुल से बच जाते हैं। शायद उस रात मेरी किस्मत अच्छी थी। उन दिनों मैं बोर्डिंग स्कूल में पढ़ा करता था। साल 1993, मैं 9वीं कक्षा में पढ़ रहा था। उस बीच किसी त्योहार के कारण हमारे स्कूल की छुट्टियां शुरू हो गई थी। मैं उसी दोपहर स्कूल से घर के लिए रवाना हो गया। मेरे पास कुछ ज्यादा सामान नहीं था। एक कपड़े का थैला था और उसमें बस एक जोड़ी कपड़े थे। एक सरकारी बस से 3 घंटे का सफर कर मैं अपने गांव के रास्ते पर उतर गया। जब मैं बस में था तभी सूरज डूबना शुरू हो गया था, और जब मैं बस से उतरा था तब अंधेरा पड़ चुका था। वक्त का मुझे पता नहीं था, क्योंकि उन दिनों मेरे पास कोई घड़ी नहीं थी। लेकिन एक बात थी जिससे हमें वक्त का अंदाजा लग जाता था। गांव इलाकों में 7 बजे से पहले ही सभी दुकानें वगैरह बंद हो जाती थी। तो जैसे ही मैं उतरा, मैं इतना तो समझ गया था कि वक्त 7 के आगे निकल चुका है। उतरते ही मैं सीधे अपने गांव की तरफ चल पड़ा। उस जगह से मेरा गांव करीबन 2 मील दूर था। मतलब मुझे 2 मील तक चलकर जाना था। अब अजीब बात यह थी कि आसमान में चांद कहीं दिखाई नहीं दे रहा था। मेरे आसपास बहुत घना अंधेरा था। रास्ता भी ठीक से मुझे नजर नहीं आ रहा था। उस घने अंधेरे में दूर घरों से दिखाई दे रही रोशनी में मैं रास्ते को टटोलते हुए बस आगे आगे बढ़ रहा था। कुछ 20-25 मिनट बाद अचानक से मुझे मेरे सामने रास्ते पर कोई नजर आने लगा। वो मुझसे तब काफी दूर था, पर मैं उन्हें देख पा रहा था। थोड़ा और आगे जाने पर मैंने देखा कि वो 2 लड़कियां थी जो कि रास्ते के बीचों बीच खड़ी थी। देखने से उनकी उम्र मेरी जितनी ही लग रही थी। मैं बिना कोई आवाज किए चुपचाप उनके पास से गुजरने लगा कि तभी उन्होंने मुझे आवाज दी और कहा, आगे मत जाओ, आगे खतरा है, यहां से वापस चले जाओ। पहले तो मुझे उनकी बात अजीब लगा कि इतनी रात को ऐसे घने अंधेरे में, और वो भी रास्ते के बीचों बीच, कौन लड़कियां खड़ी रहती है। फिर भी मैं अपनी जगह पर रुक गया। मुझे लगा कि वो लड़कियां शायद गुम हो गई होंगी या फिर रास्ता भटक गई होंगी। मैंने उनके पास जाकर पूछा, कौन हो आप और किस गांव से हो? उन्होंने फिर वही कहा, हाँ जाओ, यहां से वापस चले जाओ। मैंने कहा, नहीं, मुझे जाना पड़ेगा, मेरा गांव बस थोड़ी ही दूर है और मैं रास्ता जानता हूं। वो दोनों जुड़वा थी, बिल्कुल एक जैसी। मैंने उन्हें गौर से देखते हुए पूछा, क्या तुम्हें अपने घर नहीं जाना? कहीं तुम रास्ता तो नहीं भटक गई? उन्होंने फिर भी मेरी बात का कोई जवाब नहीं दिया और अपनी वही बात दोहराई, यहां से वापस चले जाओ। इस बार मुझे और भी अजीब लगा। वहां आसपास से कहीं से मांस जलने की बदबू आ रही थी। अब की बार मैं उनकी बात की तरफ ध्यान दिए बिना तेजी से आगे चलने लगा। कुछ कदम आगे जाने के बाद मेरा पीछे देखने का मन हुआ। वैसे मैं पीछे मुड़कर देखना तो नहीं चाहता था, क्योंकि उनकी अजीब हरकत से मैं थोड़ा डरा हुआ था। पर फिर भी मैंने नजर चुराकर आहिस्ता से गर्दन घुमाकर पीछे देखा तो वो दोनों लड़कियां वहां से गायब हो चुकी थी। वो देखकर मेरा दिल जोर जोर से धड़कने लगा और मैं और तेज चलने लगा। फिर चलते चलते अचानक मुझे रास्ते में मेरे ही आगे 3 औरतें चलती हुई दिखाई दी। वो तीनों औरतें भी पूरे रास्ते को घेर कर चल रही थी। तीनों सफेद साड़ी पहनी हुई थी और पल्लू से उनका सर ढका हुआ था। उनको देख मेरा स्पीड अपने आप कम हो गया। सोचा कि अब ये क्या बला है। वो तीनों औरतें बहुत ही धीरे से चल रही थी, इतना धीरे कि जब मैं 3-4 कदम चलता तब कहीं वो बस 1 कदम आगे बढ़ती थी। मैं उनसे थोड़ी अंतर पर उनके ही गति से चलने लगा, लेकिन तब भी मैं बार बार मुड़कर पीछे देख रहा था
क्योंकि अब मुझे थोड़ा डर लगने लगा था। हैरानी वाली बात यह थी कि रात बहुत घनी अंधेरी थी, पर फिर भी मैं उन सबको देख पा रहा था। आखिरकार मुझसे रहा नहीं गया। मैं मन ही मन में बहुत डर गया था। पीछे 2 लड़कियां थी और आगे ये 3 औरतें। वो कौन थी वो तक मुझे पता नहीं था। लगा कि कहीं ऐसा ही चलता रहा तो मेरे साथ जरूर कुछ ना कुछ बुरा हो जाएगा। फिर मैंने सोचा कि और तेज चलता हूँ और उनके बाजू से आगे निकल जाता हूँ। मैंने फिर एक बार पहले से भी तेज चलना शुरू किया और फिर रास्ते से हटकर उनके एक तरफ से आगे निकल गया। जैसे ही मैं कुछ कदम उनसे आगे बढ़ा, मुझे उनमें से किसी औरत की एक धीमी सी हंसी सुनाई पड़ी। मैंने सोचा कहीं वो औरतें हमारे गांव की तो नहीं, इसलिए मैंने मुड़कर पीछे देखा। उन्हें देख मेरी जान मेरे हलक में आ गई। उन तीनों के चेहरे ठीक एक जैसे थे। उनके चेहरे पर उनकी आंखों तक फैलती हुई एक बड़ी सी मुस्कान थी और वो अपनी भयानक सफेद आंखों से मुझे देखकर अजीब ढंग से मुस्कुरा रही थी। वो देख मेरा शरीर सुन्न हो गया। शरीर पर हर तरफ रोंगटे खड़े हो गए। उनका वो भयानक सा चेहरा देख मैं तेजी से भागने लगा। वो रास्ता किस तरफ जा रहा था और मैं किस तरफ भाग रहा था वो तक मुझे पता नहीं था। उस वक्त मैं बस सामने दिखाई दे रही रोशनी की तरफ दौड़ता रहा। मेरी सांस फूल गई थी, फिर भी मैं पूरी ताकत से दौड़ रहा था। फिर कुछ आगे जाकर मैं किसी चीज से टकराकर नीचे गिर पड़ा। अंगूठे को बहुत जोर की चोट लगी थी। बहुत दर्द हो रहा था। मेरी चप्पल भी टूट गई थी, पर दर्द से ज्यादा मुझ में डर भरा पड़ा था। कुछ दूर आगे जाने के बाद मुझे लगा कि मैं उन औरतों को काफी पीछे छोड़ आया हूं। फिर भी तसल्ली के लिए मैंने अपने पीछे देखा। मेरे पीछे दूर दूर तक कोई नहीं था। मैंने अपना दर्द कम करने के लिए किसी तरह अपने पैर को दबा कर रखा और फिर से सामने की तरफ मुड़ा। सामने देख फिर एक बार मेरा दिमाग सुन्न रह गया। अब वो तीनों औरतें मेरे सामने थी और मेरी ही तरफ बढ़ रही थी। ठीक वही सफेद कपड़े, वही सफेद आंखें और चेहरे पर एक भयानक फैली हुई मुस्कान। उन्हें मेरी तरफ आता देख मैं फिर से उठकर दौड़ने लगा। अब मैं पहले से भी ज्यादा तेज दौड़ रहा था। आगे दूर कहीं एक आग की रोशनी दिखाई दे रही थी। लगा कि वहां कोई मदद के लिए मिल जाएगा। मैं बस दौड़ता रहा, पर कुछ दूर आगे जाने पर महसूस हुआ कि वहां कोई घर नहीं था। वहां वो कोई आग नहीं थी, बल्कि वो श्मशान था और वो चिता जल रही थी। वो श्मशान की आग थी। जाने अनजाने में मैं जिस रास्ते पर दौड़ रहा था वो एक श्मशान का रास्ता था। मैं अब लगभग रोने लगा था। मुझे फिर कहीं से उन औरतों की हंसी सुनाई दी, जैसे मैं उनके जाल में फंस गया था। और तभी मुझे मेरे सामने फिर से वो 2 लड़कियां धुंधली रोशनी से चमकती हुई दिखाई देने लगी। मैंने कहा था आगे मत जाओ, आगे खतरा है। उनसे कुछ कहने के लिए भी मैं अपनी हिम्मत नहीं जुटा पा रहा था। मैं इतना डरा हुआ था कि बोलने के बजाय मेरे बस होंठ थरथरा रहे थे। आंखों से आंसू बह रहे थे। शरीर पसीने से लबालब हो चुका था और मैं फिर से पड़े पड़े दर्द से कराह रहा था। फिर उन दोनों ने भी अपना एक हाथ आगे बढ़ाया और अपनी तरफ आने का इशारा किया। चलो हमारे साथ। पता नहीं था कि वो लड़कियां कौन थी, पर उनकी बातों में मुझे भरोसा होने लगा था। एक तरह का विश्वास था। मैं बिना कुछ सोचे उनके पीछे दौड़ने लगा। वो लड़कियां बहुत तेज थी। वो भाग नहीं रही थी, हवा में लहराते हुए जा रही थी। काफी दूर आगे जाने के बाद वो अचानक से कहीं गायब हो गई। मैं फिर एक बार घबराकर वहीं पर रुक गया, पर जब मैंने ध्यान से देखा तो वहां थोड़ी ही दूर बहुत सारे घरों से बाहर आती रोशनी नजर आने लगी। मतलब मैं अपने गांव के पास था। मैं फिर भी भागता हुआ घर तक चला गया, पर मेरे पीछे जो भी चीज थी उसने घर तक मेरा पीछा किया था। मैं जैसे ही घर के पास पहुंचा, मैंने देखा कि 3 सफेद बिल्लियां मेरे घर के सामने घर के दरवाजे में बैठी हुई हैं। और फिर मुझे देखकर वो बहुत ही अजीब सी आवाज में रोने लगी। वो आवाज बिल्कुल वैसी थी जैसे कोई इंसान किसी के मातम पर रोता है। मेरी हालत और भी खराब हो गई। उन तीनों बिल्लियों में मुझे वो 3 चुड़ैलें नजर आ रही थी। घर में किसी को आवाज देने तक की मुझ में हिम्मत नहीं थी, पर मेरी किस्मत ने एक बार फिर से मेरा साथ दिया और उसी वक्त बाबा एक डंडा लेकर घर से बाहर आ गए और उन बिल्लियों को हटकने लगे। हट हट हट।
एक तो अमावस की रात है और ये हमारे ही दरवाजे के आगे रो रही है। पिताजी के हटकते ही वो सारी बिल्लियां यहाँ वहां भाग गई और तब पिताजी का ध्यान मेरी तरफ गया। मेरी हालत देख वो दौड़कर ही मेरे पास आ गए। क्या हुआ तुझे? तू यहाँ क्यों रुका हुआ है? उन्होंने मुझे छू कर देखा। तू इतना क्यों कांप रहा है? क्या हुआ है तेरे साथ? जैसे ही उन्होंने मुझे छू कर देखा, मैं चक्कर खाकर नीचे गिर पड़ा। उस वक्त मेरा शरीर ऐसे झटक रहा था जैसे मुझे मृत्यु का दौरा पड़ा हो, और उसी के साथ मैं बेहोश हो गया। मुझे 3 दिन बाद ठीक से होश आया, और 3 दिन बाद मुझे पता चला कि मैं जब भी होश में आता था, मुझे कुछ ही पल में फिर से दौरा पड़ता था और फिर से मैं बेहोश हो जाता था। दूसरे दिन बाबा को शक हुआ कि मैं शायद बीमार नहीं हूं, मुझे कोई ऊपरी बाधा हुई है, क्योंकि जिस रात मैं घर आ रहा था उसी रात अमावस की रात थी। ठीक होने के बाद मैंने पिताजी को उन 2 लड़कियों की आत्मा के बारे में भी बताया, लेकिन उन्हें उन 2 आत्माओं के बारे में कुछ भी पता नहीं था, और मुझे भी उनके बारे में कभी कुछ पता नहीं चला कि वो 2 लड़कियां कौन थी और उन्होंने मेरी जान क्यों बचाई थी। दोस्तों, क्या कभी आपने अमावस की रात ऐसा कुछ भी अजीब महसूस किया है, या फिर आपके पास ऐसा कोई डरावना किस्सा है? अगर आपके पास ऐसा ही कोई किस्सा है, कोई कहानी है, तो मेरे साथ जरूर शेयर करें। প্রথম ঘটনাটা ঘটে এই ইমন ভাইয়ের বাবার সাথে। ওনার বাবা একজন ব্যবসায়ী, কাছাকাছি একটা বাজার রয়েছে, সেখানে ওনার ব্যবসা রয়েছে। ওখান থেকে কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন। রাত তখন আনুমানিক 11টা 11:30 বাজে। তো 2008-9 সালে রাত 11টা 11:30 যে আহামরি রাত এটাও বলা যাবে না। তবে তখন ওনাদের গ্রামে বিদ্যুৎ প্রবেশ করছে ভাব, আশেপাশে বিদ্যুৎ চলে আসে, চারদিকে যে আলোকিত, বিষয়টা এরকম না। সব জায়গা বা সব বাড়িতে যে বিদ্যুৎ চলে আসছে বিষয়টা এরকম না। বাড়িতে আসার সময় একটা বাঁশ ঝাড় পড়ে। তো এই বাঁশ ঝাড়ের ওখান দিয়ে উনি চলেও আসেন, বাড়িতে ঢুকবেন, হঠাৎ করে মনে হলো বাঁশের বাঁশগুলো কোনো কারণে বেশ তুলে উঠল। বাঁশগুলো যদি একসাথে নড়াচড়া করে ওঠে তখন কিন্তু পটপট পটপট শব্দ হয়। যারা বাঁশের নিচ দিয়ে কখনো আসা যাওয়া করেছেন, বাতাসে যখন বাঁশ তোলে তখন যে শব্দগুলো হয়, শব্দগুলোর সাথে কিন্তু আপনারা পরিচিত। তো ওইরকম শব্দ হয়েছে, বিষয়টাকে উনি স্বাভাবিকভাবেই নিয়েছেন। কিন্তু হঠাৎ করে উনি শুনতে পান পেছন থেকে এরকম আওয়াজ হচ্ছে। এরপর গৌমারি আওয়াজ শুরু হলো। উনি চিন্তা করলেন কি ব্যাপার এখানে, এই শব্দটা কোথা থেকে আসে, আগে তো কখনো এরকম হয়নি। উনি কি করেছেন, উল্টো ঘুরে কিছুটা এগিয়ে গিয়েছেন ওই বাঁশঝাড়ের দিকে, যে শব্দটা কোথেকে আসছে, কেউ বিপদে পড়লো কিনা এটা দেখার জন্য। কিন্তু উনি তখন যে জিনিসটা দেখতে পান, এটা দেখে উনি মারাত্মক ভয় পান। উনি দেখতে পান বেশ বড় আকৃতির একটা মানুষের মতো অবয়ব, সে মাথার নিচে পা উপরে বাদুড় যেভাবে ঝুলে থাকে ওইরকম বাঁশের কোন একটা কঞ্চির সাথে ঝুলে আছে। এই অবয়বটার হাত 4টা হাত মাকড়সার মতো একসাথে নড়াচড়া করছে, আর ভয়ঙ্কর দৃষ্টিতে উল্টো হয়ে ঝুলেই এই ইবন ভাইয়ের বাবার দিকে তাকিয়ে আছে। ইবন ভাইয়ের বাবার সাথে যখন ওই অবয়বটা চোখাচোখি হয়েছে, তখনই ওই অবয়বটা কি করেছে, এক পাশ থেকে আর এক পাশে ঝুলে ঝুলে চলে যাচ্ছে। এইভাবেই বাসার ভেতরে গিয়ে ওই অবয়বটা মিলিয়ে যায়। উনি এটা দেখে মারাত্মক ভয় পান, দ্রুত বাসায় ঢুকে যান। তারপর বাসার সকলের সাথে এই ব্যাপারটা শেয়ার করেন। এটা যখন শেয়ার করেন তখন পরিবারের মধ্যেও একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরে আসি যে এই ইবন ভাইয়ের মেজ দাদা, তার ওনার দাদারা হচ্ছেন 5 ভাই, মানে 5 দাদা রয়েছেন আর কি। তো মেজ দাদা উনি স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন। মসজিদটা অনেক পুরনো। পূর্বে ওই মসজিদটা ছিল মাটির, এখন অবশ্য সেটা রেনোভেট করা হয়েছে বিভিন্ন ভাবে। উনি অনেক রাতের বেলা ফিরছিলেন কোন একটা কাজ সেরে। উনি যখন মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন তখন হঠাৎ করে ওনার চোখ চলে যায় মসজিদের দরজার দিকে। দরজা যেন তো বন্ধ হয়েছিল, কিন্তু মনে হচ্ছিল দরজার নিচ দিয়ে আলো বের হচ্ছে, আর 2 দরজার মাঝখানে সামান্য যে ফাঁকা অংশটা থাকে ওই দিক দিয়ে আলো বের হচ্ছে।
উনি চিন্তা করলেন যে এই আলো থেকে আসে। ওই সময় কিন্তু মসজিদে ইলেকট্রিসিটি ছিল না, হারিকেন জ্বালিয়ে ওনারা নামাজ পড়তেন, বিশেষ করে মাগরিব এবং ঈশার নামাজ। চিন্তা করলেন যে কি ব্যাপার, এখানে এত আলো কিসের? এখন যদি কোন একটা পাওয়ারফুল এলইডি বাল্ব জ্বালানো হয় তখন যেরকম আলো, ওই রকম আলো মনে হচ্ছিল ওই মসজিদের মধ্যে। উনি অবাক হয়ে যান। উনি অবাক হয়ে মসজিদের দিকে এগিয়ে যান যে রাতের বেলা মসজিদে কারা। উনি এগিয়ে গিয়ে আলতো করে দরজাটা টাচ করেন। আলতো টাচেই দরজার এক পাল্লা কিছুটা খুলে যায়। উনি দেখতে পান ইমামের জায়গায় একজন দাঁড়িয়ে আছেন, তার পেছনে 8-9 জন মনুষ্য অবয়ব আছে। দেখতে মানুষের মতো মনে হচ্ছে কিন্তু চেহারা বোঝা যাচ্ছে না। এরা নামাজ পড়ছে। যে সূরা কিরাতগুলো পড়ছে, এই সূরা কিরাতগুলোর সাথে উনি পরিচিত। ছোট ছোট সূরা দিয়েই নামাজ পড়ছিলেন আর কি। উনি যখন বুঝতে পারলেন সূরাটা শেষ হয়ে যাচ্ছে, রুকু সিজদা করবেন, উনি একটা পর্যায়ে ওখান থেকে কিছুটা দূরে সরে আসেন। তখনও কিন্তু দরজার পাল্লাটা বেশ খোলাই ছিল। উনি মসজিদের একদম বাইরে এসে ওনাদের দিকে তাকিয়েছেন। যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফেরানো হয়, দুই পাশে সালাম ফিরে নামাজ যখন শেষ করা হয় আর কি, তখন হঠাৎ করে ঝিঝি পোকার মতো এক ধরনের আওয়াজ শুরু হয়ে যায়, চি 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 শব্দ শুরু হয়ে যায়। এরপর মুহূর্তের মধ্যেই ওই অবয়বগুলো ভ্যানিশ হয়ে যায়, ওই আলো একদম মিলিয়ে যায়, অন্ধকার হয়ে যায়। এটা তো গেল দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা। এবার আসি ইমন ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। ইমন ভাই তখন ছোটই বলতে হবে, ওনার বয়স তখন 6 কি 7 বছর। ওনাদের ঘরে তখন টেলিভিশন ছিল না। তো ওনারা তো 5 দাদা। কোনো কারণে হয়েছে কি, এই কয়েকজন দাদার মধ্যে বেশ ঝামেঝাটি হয়েছে। অনেকে একজন আরেকজনের বাসাও যাচ্ছে না এই ঝগড়াঝাটির কারণে। এখন ইমন ভাই বা ওনার যে অন্যান্য চাচাতো ভাইরা আছেন তারা তো ছোট মানুষ, ওনারা তো আর এই সমস্ত ঝগড়াঝাটির ভিতরে নেই। তো ইমন ভাইদের বাসায় টেলিভিশন ছিল না। ওই সময় কিন্তু ওই এলাকার মধ্যে ওনার এক চাচার বাসায় টেলিভিশন ছিল। ওই চাচার বাবাও ওনার একজন দাদা হয় আর কি। তো ওই বাসায় এখন ঢুকবে কিভাবে, ঝগড়াঝাটি হয়েছে, ঢোকা কি যায়? ওই বাসার যে টেলিভিশনটা, ওই টেলিভিশনটা অনেক সময় জানালা যেটা রয়েছে, জানালার ওখানে দাঁড়িয়ে দেখেছেন ইমন ভাই। উনি কি করেছেন, ওই জানালার ওখানে গিয়ে টক টক করে শব্দ করেছে। তো ওনার একটা সবাই জানালা খুলে দেয়, উনি জানালার ওখানে দাঁড়িয়ে টেলিভিশন দেখছেন। উনি যেখানে দাঁড়িয়েছেন ওখান থেকে যে মসজিদের কথা আমরা বললাম মাত্রই, এই মসজিদটা দেখা যায় স্পষ্ট। ডানে বা বায়ে এক পাশে তাকালেই মসজিদটা দেখা যায়। উনি মসজিদের দিকে তাকিয়ে আছেন, মাঝে মাঝে চোখ চলেই যাচ্ছে, যেহেতু জানালার বাইরে দাঁড়িয়ে আছেন, ভেতরে ঢুকেন নাই উনি। টেলিভিশন দেখতে দেখতে হঠাৎ করে ওনার চোখ যায় মসজিদের দেয়ালের দিকে। উনি দেখেন যে একটা মানুষ কিছুটা লম্বা, খুব লম্বা তা না, দাঁড়িয়ে আছে, এক হাত দেয়ালের সাথে লাগিয়ে দাঁড়িয়ে আছে, অন্য হাত দিয়ে ইশারা করে ইমন ভাইকে ডাকছে। ইমন ভাই তার দিকে তাকানোর পর আরো একটা ভয়ঙ্কর জিনিস উনি দেখতে পান। ওই জিনিসটার হাত দুটো নয়, ওই জিনিসটার হাত 4টা। 2 হাত কোমরে দিয়ে রেখেছে, মানে আমরা অনেক সময় 2 হাত কোমরে রাখি না, ওইভাবে রেখেছে। এক হাত দেয়ালের সাথে ঠেস দিয়ে রেখেছে, অন্য হাত দিয়ে ইশারা করে ডাকছে। একটা পর্যায়ে শব্দ করেই ডাকে, ইমন ইমন, এদিকে আয় এদিকে আয় এদিকে আয়, এইভাবে ডাকছে। তো এটা দেখার পর এই ইমন ভাই উনি চিন্তা করেছেন যে কি ব্যাপার, এটা আবার কি? উনি চিন্তা করছেন ওনার কোনো চাচা হবেন আর কি। তো এটা আসলে প্রথম দিকে উনি বুঝতে পারেন নাই ওইভাবে। এরপর উনি ভেতর থেকে ওনার এক চাচা আছে, চাচাকে বলছে যে চাচা, একজন দাদার নাম বলছে, মেজু দাদা বা কোন একজনের নাম বলছে যে দাদার কি 4 হাত নাকি? তখন চাচা বলছে, আরে তোর কি বলিস এগুলো, মানুষের আবার 4 হাত হয় নাকি? তখন উনি কিছুটা
ভয় পেয়ে যান যে তাহলে আমি কি দেখলাম এটা। এরপর উনি টেলিভিশন দেখা বন্ধ করে বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন। হঠাৎ করে ওনার কাছে মনে হলো ওনার পাশে কেউ একজন হেঁটে যাচ্ছে। অনেক সময় আমরা যদি সোজা তাকিয়েও যাই, পাশ দিয়ে যদি কেউ হেঁটে যায়, তার চেহারা না দেখলেও আমরা কিন্তু বুঝতে পারি যে পাশ দিয়ে একজন যাচ্ছে। উনি তখন আবার তাকান তার দিকে, এবারও দেখতে পান ওই 4 হাতওয়ালা ওই অবয়বটা। এবার ওই অবয়বটা তার দিকে একটু রেগে তাকিয়ে পিছন দিকে ঘুরে লাফানো শুরু করলো। লাফিয়ে লাফিয়ে মসজিদের অন্য পাশে চলে গিয়ে মিলিয়ে গেল। এটা দেখে উনি মারাত্মক ভয় পান, দ্রুত বাসায় চলে আসেন। তো এটাই ছিল ঘটনা। পরবর্তীতে একজন হুজুরের মাধ্যম দিয়ে ওনারা জানতে পারেন যে এই জায়গাটাতে একটা 4 হাতি পিশাচ আস্তানা গেড়েছে। আবার এখানে 10-12 জন খুব ভালো পরহেজগার জিনও রয়েছে যারা এই মসজিদে নামাজ পড়ে। আর এই জিনদের কারণেই এই পিশাচটা এই বাড়ি সহ আশেপাশের বাড়ির লোকজনদেরকে তেমন একটা ক্ষতি করতে সক্ষম হচ্ছে না। তবে মাঝে মাঝে সে ভয় দেখায়, এবং কাউকে যদি সে তার গ্রিপে একবার পায়, মানে তার পরায়ত্ত, সে যদি কাউকে একটা পরায়ত্ত করে নিতে পারে, তাহলে কিন্তু তার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তবে এখন পর্যন্ত ওই 4 হাতি পিশাচটা তেমন কোনো ক্ষতি করতে পারে নাই আল্লাহর রহমতে, কারণ তাকে প্রতিহত করার জন্য 8 থেকে 10 জন আল্লাহওয়ালা জিন তারা সব সময় তাকে নজরদারিতে রাখে। এই জন্যই সে ওইভাবে সফল হচ্ছে না। এটাই ছিল ঘটনা। ওই মসজিদের ওখানে মূলত বেশ কিছু বিষয় রয়েছে। কারণ হচ্ছে যখন ওই মেজ দাদা উনি যখন ওই 8 থেকে 10 জন অবয়বকে দেখেছিলেন, মসজিদের জায়গা নিয়ে একটা ঝামেলা হওয়ার কারণে তারা জাপানে থাকেন। তো ঘটনাটি জাপানে ঘটেছিল। জাপানের যেই এলাকায় ঘটেছিল, সঙ্গত কারণে সেই এলাকার নামটি বলছি না, কেননা ওই এলাকায় অনেক বাংলাদেশি পরিবার বসবাস করেন। চলুন ঘটনায় চলে যাই। ওনার বড় ভাই যেখানে গিয়ে বাসা নেন, ওখানে কিন্তু ওনার বড় বোনও বসবাস করেন। তবে পাশাপাশি ফ্ল্যাটে আসলে ওনারা থাকতে পারেন নাই, কেননা ওই জায়গাতে পাশের ফ্ল্যাট ম্যানেজ করতে পারেন নাই ওনার বড় বোন, যার কারণে কাছাকাছি দূরত্বের মধ্যেই একটা ফ্ল্যাট উনি ঠিক করে দেন। ওই বিল্ডিংটা 2 তলা, নিচ তলাতে কেউ থাকে না, ওখানে দোকান করা হয়েছে, তবে দোকানটা বন্ধই পেয়েছেন যাওয়ার পরে ওনার বড় ভাই। দ্বিতীয় তলাতে একটা ফ্ল্যাট, 3টা বেডরুম সেখানে, বেশ সুন্দর। বাসাটা দেখে ওনার পছন্দ হয়ে যায়। আর ওনার যে বড় বোন, উনিও পরিবার নিয়ে থাকেন। ওনার 2টো বাচ্চা আছে, একজনের বয়স 6 বছর আর একজনের বয়স 4 বছর। ওনারা বেশ ভালোই আছেন ওখানে। তবে যেইখানে বাসাটা ঠিক করেছেন এই ফারদিন ভাইয়ের বড় ভাই, সেই জায়গাটা যে খুব নীরব, বিষয়টা এরকম না। আশেপাশে জঙ্গল রয়েছে, বিষয়টা এরকমও না। এটা একদম লোকাল এরিয়া, জনবহুল এরিয়াতেই বাসাটা ছিল আর কি। তো বাসাটা যখন নিয়েছেন সবকিছু ঠিকঠাকই ছিল আপাতত দৃষ্টিতেই, কিন্তু ওঠার পরে উনি 2-3 দিন মোটামুটি ঠিকঠাক মতো চলেছেন, কোনো সমস্যা হয়নি। এরপর থেকে শুরু হয়ে যায় কিছু সমস্যা। আপাতত দৃষ্টিতে শুরুর দিকে সমস্যাটা স্বাভাবিক বলে মনে হয়, কেননা উনি রাতের বেলা যখন বাসার সব কল, মানে পানির কল বন্ধ করে রাখেন, একটা পর্যায়ে উনি পানি পড়ার শব্দ শুনতে পেতেন। তো কেউ কলটা ছেড়ে দিয়েছে, উনি আবার উঠে সেই কল বন্ধ করতেন। দেখা গেল বেসিনের কল বন্ধ করেছেন, তো কিচেনের কল চলছে। সিঙ্কের উপর যে কলটা থাকে সেটা বন্ধ করেছেন, হঠাৎ করে দেখা যাচ্ছে যে ওয়াশরুমে কেউ ফ্লাশ করেছে। ফ্লাশ করলে এক ধরনের শব্দ হয়, শব্দটা পেতেন। আমার মনে হলো অন্য আর একটা জায়গায় কেউ পানির ট্যাপ ছেড়ে দিয়েছে, আবার সেটা বন্ধ করে। দেখা গেল একটু আগে যে ওয়াশরুম থেকে বের হয়ে আসছেন পানির ট্যাপ বন্ধ করে, সেই ওয়াশরুমে আবার কেউ শাওয়ার ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে কেউ গোসল করছে। জাপানে যারা বসবাস করেন তারা জানিয়েছেন, বা আমরা যতটুকু জানি, যে ওখানে পানি, বিদ্যুৎ, এই যে ইউটিলিটি বিল, এটা কিন্তু আসে ব্যবহারের উপরে। বাংলাদেশে কিন্তু গ্যাসের প্রিপেইড মিটার আছে, বিদ্যুতের প্রিপেইড মিটার আছে, ঠিক তেমনি ওখানে পানিরও প্রিপেইড সিস্টেম রয়েছে।
অথবা পোস্ট পেইড সিস্টেমও আছে বিভিন্ন জায়গায়, যে যতটুকু ব্যবহার করবে সেই অনুযায়ী বিল আসবে। এই জন্য জাপানে পানি, বিদ্যুৎ, গ্যাস এগুলো ব্যবহারে মানুষ খুব মিতব্যয়ী এবং খুব সচেতন। পানি যে এইভাবে পড়ছে, বিল তো উঠছে, এইভাবে যদি বিল উঠতে থাকে তাহলে তো সমস্যা। আসলে সমস্যাটা কোথায়, কেন এইভাবে ভিন্ন ভিন্ন জায়গায় পানি পড়ছে? আর রাতের বেলা যখন পানি পড়ে তখন এক ধরনের অদ্ভুত রকমের শব্দ নাকি হয় ওনার ওই বাসা থেকে, যার কারণে প্রতিবেশীরা কমপ্লেইন দেয় যে ওখানে এরকম শব্দ পাওয়া যায়, রাতের বেলা তাদের ঘুমাতে অসুবিধা হয়। জাপানে তো মানুষ অনেক পরিশ্রম করে, তারা অনেক সকালে ওঠে আবার তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, তাদের যদি ঘুমের ডিস্টার্ব হয় তাহলে তো অবশ্যই তারা কমপ্লেইন। যখন কমপ্লেইন করলো, পানির লাইনের যারা ভালো বোঝার এরকম মিস্ত্রি, টেকনিশিয়ান, তাদেরকে আনা হলো, তারা চেক করে দেখলো কোনো সমস্যা নেই। এরপর একই সমস্যা আবারও, এরপর সমস্যাটা তীব্র হতে থাকে। তীব্রটা এরকম যে মাঝে মাঝে কি হতো যে একটা চলছে, অন্যগুলো বন্ধ, সেটা বন্ধ করার পর অন্যটা চলছে। কিন্তু এবার সমস্যা দেখা দিল যে একসাথে সব পানির লাইন ছাড়া, বেসিনের কল ছাড়া, কিচেনের কল ছাড়া, শাওয়ারের সবগুলো কল ছাড়া, এমনকি এই যে ফ্লাশ হয় কমোডে, ফ্লাশ একবার হওয়ার পর পানিটা রিফিল হতে যতটুকু সময় নেয়, শুধু এতটুকু সময় গ্যাপ থাকে, এরপর আবার ফ্লাশের শব্দ পাওয়া যায়। তাহলে বোঝাই যাচ্ছে কি পরিমাণ পানি অপচয় হচ্ছে। যখন বাড়ির মালিককে বড় ভাই জানান যে এরকম সমস্যা হচ্ছে, উনি এই বিষয়টা সমাধান করার জন্য কয়েকটা দিন সময় নিয়েছিলেন আর কি। কয়েকদিনের মধ্যে উনি সমাধান করেন, তবে এই কয়েকদিনের মধ্যেই অনেক টাকা বিল এসেছিল, মানে জাপানি ইয়েনে আর কি, যেটা পেমেন্ট করা হয় আর কি। আমরা বোঝার সুবিধাতে টাকা শব্দটা ব্যবহার করলাম আর কি, যে মুদ্রা হচ্ছে ইয়েন। তো এভাবে অনেক টাকা কিন্তু চলে গেল বিল হিসাবে, কিন্তু না, পরিবর্তন কিছুই হয় না, যা তাই একই সমস্যা। এরপর ওনারা বুঝতে পারেন নিশ্চয়ই অস্বাভাবিক কোনো বিষয় এখানে আছে। কেননা উনি শুরুর দিকে ওইভাবে বুঝতে না পারলেও পরবর্তীতে বুঝতে পারেন, উনি যখনই কাজ শেষে ঘরে ঢোকেন তখন ওনার শরীরটা ভারী হয়ে যায়। উনি তো পরিবার নিয়ে গিয়েছেন, ওনার ওয়াইফও ছিল ওই একই বাড়িতে, তিনিও তো ব্যস্ত থাকেন। শরীর ভারী হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু এই ফারদিন ভাইয়ের বড় ভাই উনি অনুভব করেন, অন্য কেউ না। এরপর শুরু হয় আসল ঘটনা। ওনারা যখন কোনো কিছু খেয়ে আবার ফ্রিজে রেখে দিতেন, যেমনটা রান্না করা হয়েছে মাংস, সবটা তো একবারে খাওয়া হয় না, তখন অবশিষ্ট অংশ আমরা ফ্রিজে রেখে দিই। ওনারা দেখতেন যে পরের দিন ফ্রিজ খোলার পর সেই খাবার নাই, শেষ। এটা কিভাবে সম্ভব? তখন ওনারা চিন্তা করেছেন হয়তো বাইরে থেকে চোর টোর আসে, কে আসে এটা দেখার জন্য রাতে সজাগ থাকা শুরু করেন। একটা পর্যায়ে এসে উনি এবং ওনার ওয়াইফ দুজনেই ঘুমিয়ে যেতেন। অনেকটা সময় ঘুমের ভান ধরে পড়ে থাকলেও একটা সময় এসে ওনারা দুজনেই ঘুমিয়ে পড়তেন, কারণ তো সেই সকালে উঠতে হয়, কাজ করতে হয়, মাঝখানে তো আসলে ওরকম বিশ্রাম নাই, কতক্ষণ আর জেগে থাকা যায়। তো এরকম পানির লাইন ছাড়া, খাবার নাই, এরকম কিছু চলছে। একদিন কি হয় যে ওনার শরীরটা ভালো লাগছিল না, উনি অফিসে আর যান নাই, সারাদিন বাসায় ঘুমিয়ে কাটিয়েছেন। কিন্তু সারাদিন বাসায় ঘুমিয়ে কাটিয়েছেন, সারাদিন ঘুমালে রাতের বেলা তো ঘুম আসতে দেরি হয়, তাই না? উনি চিন্তা করেন আজ রাতে দেখবো আসলে ঘটনাটা কি, কে পানির কল ছাড়ে, কে খাবার খায়। তো ওনার স্ত্রী ঘুমিয়েছিলেন, উনি জেগে আছেন। হঠাৎ করে একটি শব্দ ওনার কানে আসে। উনি সেই শব্দের উৎস ধরে কিছুটা এগিয়ে গিয়ে দরজার এক পাশে দাঁড়িয়ে থাকেন চুপ করে। উনি দেখলেন যে ওনাদের ঘরে 3টা বেডরুম আছে, এর মধ্যে একটা বেডরুমের কোনো জানালা নাই, শুধু দরজা। ওই বেডরুম দিয়ে একটা ছায়ার মতো কিছু একটা বের হলো এবং বের হয়ে ওটা কিচেনের দিকে যাচ্ছে, মানে পাকঘরের দিকে যাচ্ছে। এটা দিয়ে উনি মারাত্মক ভয় পান, কারণ ওখানে কিন্তু কোনো জানালা নাই। চোর যদি ঢোকেও জানালার গ্রিল কেটে এই রুম থেকে তো আসলে বের হওয়ার কথা না, অন্য রুম থেকে বের হতে পারতো। তাহলে
জিনিসটা কি। উনি বুঝতে পারেন যে এটা নিশ্চয়ই অস্বাভাবিক কিছু। তারপরও উনি সাহস করে সামনে এগিয়ে গিয়ে চিৎকার দিয়ে বলে, রে কে? উনি বলেছিলেন কিন্তু জাপানি ভাষায়। আর তখন ওই ছায়াটা জাপানি ভাষাতেই উত্তর দেয়, যার বাংলা অর্থ এমন হয়, একটু পানি দিবি রে, কতদিন যে পানি খাই না, একটু পানি দিবি। এর মধ্যে হয় কি যে উনি যে চিৎকার দিয়ে বলে উঠছেন এই কে, বড় ভাইয়ের স্ত্রীর কিন্তু ঘুম ভেঙে যায়। তো উনি গিয়ে লাইট জ্বালিয়েছেন, দেখা যাচ্ছে যে কিছুই নেই। ওই রাত্রেই এই ফারদিন ভাইয়ের বড় ভাই বাংলাদেশে ওনার বাবাকে ফোন দেন যে এই ঘটনা। তো ওনার বাবা ওই সময়ের মতো আসলে ওনাকে বোঝানোর জন্য সান্ত্বনা দেন, এই ভুল দেখেছো, রাতের বেলা ঘুম থেকে উঠছো, উল্টাপাল্টা কিছু দেখছো, এইটা বলে আর কি কোন রকম একটা বুঝ দেন। কারণ যদি উনিও ভয় দেখাতে তাহলে তো আরো মারাত্মক ভয় পেয়ে যাবেন উনি। এরপর আসি আরো একটি ঘটনায়। একদিন উনি বাসায় আছেন, ওদিন ওনার হাফ শিফট ছিল, কাজ সেরে বাসায় আসছেন। ওই সময় উনি একাই ছিলেন। উনি এসে দেখেন এক ভয়ঙ্কর জিনিস। দেখেন যে ওনাদের যে ডাইনিং টেবিল, এই ডাইনিং টেবিলের উপরে একটা মহিলা অবয়ব বসে আছে, কিন্তু এই অবয়বটার দেহটা আধা পচা, বিভিন্ন জায়গায় মাংস নাই, সেখানে হাড় বেরিয়ে গেছে, বিশ্রী দুর্গন্ধ। এই অবয়বটা টেবিলের উপরে বসে গ্লাসে পানি খাচ্ছে। উনি এই দৃশ্য দেখার সাথে সাথে মারাত্মক রকম ভয় পান। ভয় পাওয়াটাই স্বাভাবিক। আর ওই সময় ওনার চোখ যায় ওই বেডরুমটাতে, যেই বেডরুম থেকে একটা ছায়া অবয়বকে বের হতে উনি দেখেছিলেন। ওইদিকে যখন তাকিয়েছেন উনি দেখতে পান ওই বেডরুমের যে বিছানাটা রয়েছে, সেই বিছানা রক্ত দিয়ে একদম ভরে আছে। বিভিন্ন পচা মাংসের টুকরোগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রচন্ড দুর্ধ। এই দৃশ্য দেখে উনি অজ্ঞান হয়ে পড়েন। উনি তো ওই সময় একা বাসায় ছিলেন। পরে যখন ওর স্ত্রী আসে বাসায়, দরজার তো চাবি আছে একাধিক, উনি এসে দেখেন যে বড় ভাই অজ্ঞান হয়ে পড়ে আছেন। এরপর তার জ্ঞান ফিরান, কি হয়েছে সবকিছু জিজ্ঞেস করেন। এখন এই ব্যাপারগুলো তো আসলে এখন আর এড়িয়ে যাওয়া যাচ্ছে না, এটা সময় অন্ত করতে হবে। এখন এই যে বড় ভাই, ওনার স্ত্রী, উনি তো আসলে বাসায় যদি একা থাকেন ওনার কি অবস্থা হবে, এটাও তো উনি চিন্তা করছেন। এরই মধ্যে ওনার সাথে ঘটে যায় আরেকটি ভয়ঙ্কর ঘটনা। এতক্ষণ তো ঘটছিল, এই কয়েকদিন তো ঘটছিল হচ্ছে বড় ভাইয়ের সাথে, ওনার স্ত্রীর সাথে তখনও ঘটেনি। তবে পানির কল ছাড়া বা এই জিনিসগুলো তো উনি দেখেছেন। এবার ওনার সাথে কি ঘটনা ঘটল চলুন শুনে আসি। উনি রাত্রেবেলা পানি খেতে উঠেছেন। গ্লাসে পানি ভরে যখনই উনি মুখে দিবেন, তখন মনে হলো পেছন থেকে হঠাৎ করে একটা পচা গন্ধ ওনার নাকে আসছে। উনি যখন ঘুরেছেন যে কি ব্যাপারে, গন্ধটা কোত্থেকে আসছে, তখনই দেখতে পান একটা বৃদ্ধা মহিলা পচে গলে একদম একাকার। যেমনটা এই ফারদিন ভাইয়ের বড় ভাই দেখেছিলেন, যে বর্ণনা দিয়েছিলেন, ঠিক সেই বর্ণনা অনুযায়ী মনে হচ্ছে ওই অবয়বটাই তার সামনে। সে তখন বলে ওঠে জাপানি ভাষায়, আমাকে একটু পানি খেতে দে না, দে না পানি, কতদিন পানি খাই না। এই বলে ভাবির হাত চেপে ধরেছে। সাথে সাথে ভাবি অজ্ঞান হয়ে গেছে। এদিকে দীর্ঘ সময় পর ভাইয়া চিন্তা করেছেন বা খেয়াল করেছেন যে কি ব্যাপার, তার স্ত্রী কোথায়, ওয়াশরুমে গিয়েছে, এতক্ষণ তো চলে আসার কথা। উনি আবার উঠেছেন, উঠে গিয়ে দেখেন যে এই ডাইনিং রুমে এই অবস্থা। তখন পানিটানি ছিটিয়ে ওনার জ্ঞান ফেরান। এরপরে জানতে পারলেন যে এই ঘটনা ঘটেছে। ওনারা আর এক মুহূর্ত দেরি করে নাই, সাথে সাথে ওনারা দুজন গিয়ে এই ফারদিন ভাইয়ের বড় বোনের বাসায় উঠে পড়েছেন। সেখানে থেকেই পরবর্তীতে বাসা পাল্টিয়েছেন, ওদের মালামাল যা ছিল প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো নিয়ে আসা যায় সেগুলো পরিবর্তন করেছেন। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় যে ওই যে বাসাটা, এই বাসাটাতে একটা বৃদ্ধা মহিলা থাকতেন, উনি ওখানে মারা গিয়েছিলেন। এরপরেই এই সমস্যা শুরু হয়েছে। প্রিয় লিসেনার্স, আপনাদের হয়তো মনে থাকবে
যে জাপান থেকে এর আগেও কিন্তু আমরা ঘটনা পেয়েছিলাম। একটি পরিবার ওনারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন, সেখানে প্রায় একই ধরনের ঘটনা ঘটেছিল। আমাদেরকে কিন্তু ওনারা যে ঘটনা জানিয়েছিলেন, যে কারণটা জানিয়েছিলেন, একই কারণ এই ফান্ডিং ভাই জানিয়েছেন। সেটা হচ্ছে যে জাপানের যারা মানুষ, ওনাদের গড় আয়ু বেশি, অনেকদিন বেঁচে থাকেন আল্লাহর রহমতে। দেখা যায় যে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তার ছেলে মেয়েরা কাজে ভিন্ন ভিন্ন জায়গায় চলে যায়, বৃদ্ধ বৃদ্ধা ওনারা একাই বাড়িতে বসবাস করেন। ওনারা ওই বাড়িতে নিঃসঙ্গ অবস্থায় মারা গেলেও তাদের দেখার কেউ থাকে না। যদি কেউ একা থাকেন ওই বাড়িতে, তাহলে তো কথাই নেই। মারা যাওয়ার বেশ কিছুদিন পরে গিয়ে খোঁজ খবর পাওয়া যায় যে উনি মারা গিয়েছেন। এরপর যখন ডেড বডি উদ্ধার করা হয়, তারপর যথাযথ নিয়মে সৎকার করা হয়। এরপর এই বাড়িগুলো সহজে ভাড়া হয় না। এটাই কিন্তু আমরা জেনেছিলাম পূর্বে জাপানের এরকম একটা ঘটনা যখন আমরা প্রচার করেছিলাম। তো এই বাড়িগুলো যদি অনেকদিন পরে ভাড়াও হয়, তখন দেখা যায় এই বাড়িগুলোতে এই ধরনের সমস্যা দেখা গিয়েছে। সবাই অনুমান করে যে ওই বাড়িতে যেই মহিলাটি থাকতেন, নিশ্চয়ই মৃত্যুর পূর্বে উনি খুব তৃষ্ণার্ত ছিলেন, পানি খেতে পারেননি, যার কারণে মারা গিয়েছেন উনি। আর এরপরই যেই ঘটনাগুলো এখানে ঘটছে, যে অভাবটাকে দেখা যায় সে পানি খেতে চায়। মানুষ মারা গেলে আত্মা তো আর ফেরত আসে না, কিন্তু এই ধরনের জায়গাগুলোতে যখন জিনেরা এসে আশ্রয় নেয়, তখন তারা এই জায়গাগুলোকে আরো হন্টেড করানোর জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটায়, এভাবে মানুষকে ভয় দেখায়। ওই ঘটনার সাথে সম্পর্ক আছে এমন কোন একটা বিষয় বারবার সামনে নিয়ে আসে। ধরুন কেউ আত্মহত্যা করেছে, গলায় ফাঁস দিয়ে ঝুলেছে, পরবর্তী দেখা যায় যে ওই বাড়িতে দেখা গিয়েছে যে এরকম ঘটনাই ঘটছে, সেই মহিলা গলায় ফাঁস দিয়ে ঝুলছে। এটা কিন্তু জিনেদের কারসাজি। আমরা কিন্তু এগুলো বলছি, জানছি, কিন্তু এর পরও যদি হুট করে আমাদের সামনে রাতের বেলা হঠাৎ করে এরকম কোনো কিছু দেখি, তাহলে কি এত জানা বোঝা কাজে লাগবে? নিশ্চয়ই আমরা ভয় পাবো। প্রিয় লিসেনার্স, জাপানের এই যে কর্মব্যস্ততা, এর কারণে কিন্তু তারা তাদের পরিবার থেকে বিচ্যুত। আমরাও দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এমনটাই হয়ে যাচ্ছে। বড় পরিবারগুলো ভেঙে ভেঙে ছোট ছোট পরিবার হয়ে যাচ্ছে। আমরা অনেকের খোঁজ খবর রাখতে পারছি না, কি কেমন আছে, অসুস্থ আছে না ভালো আছে। এই থেকে 86 সালের মধ্যে হবে। ওনার ফুপার নামটা সঙ্গত কারণে বলছি না, এটাও বলছি যে উনি একটা ভালো প্রফেশনে আসলে ছিলেন না। এটা আপনারা ঘটনা শুনলে বুঝতে পারবেন। ওনার ফুপুর বিয়ে হয়েছিল ওনাদেরই বাড়ির পাশেই, ওনাদের বাড়ি থেকে 200 গজ দূরে হবে। তো ফুপুর বিয়ের পর ওনার প্রথম যে সন্তানটি হয়েছিল, এটি ছিল ছেলে সন্তান। ছেলেটার নাম রাখা হয় নান্টু। ঘটনার সময় ছেলের বয়স ছিল 10 থেকে 12 বছর। তো এই যে রুবেল ভাইয়ের ফুপা, উনি কি করতেন, একটা অবৈধ ব্যবসা করতেন। সেটা হচ্ছে বাংলা মদের ব্যবসা করতেন। উনি বাড়িতেই বাংলা মদ তৈরি করতেন, উনি নিজেও এই বাংলা মদ খেতেন, এবং বাজার এক সাইডে একটি ঝোপ রয়েছে, বাঁশের ঝোপ, সেখানে বসে এই বাংলা মদ বিক্রি করতেন। এই ঝোপঝাড়ের পাশেই ছিল একটি মন্দির, 50 থেকে 80 মিটারের মধ্যে হবে আর কি। তো বাজারের বর্ণনাটা আমরা একটু দিয়ে রাখি। এই বাজারের নাম হচ্ছে ত্রিমোহনী বাজার। এই বাজার থেকে এই চকাদিন গ্রামে যেতে একটি মন্দির পড়ে। বাজার এবং হাট খুবই পরিচিত, নওগাঁ জেলার সকলেরই পরিচিত। তো এই বাজারে যদি কেউ নাও এসে থাকে, তবুও তার নাম কিন্তু আশেপাশের অনেকেই জানে। তো এটা তো রানীনগর উপজেলাতেই রয়েছে। তো ওনার ফুপার বন্ধু কিছু মুসলিম ছিলেন, কিছু হিন্দু ছিলেন। তো কয়েকজনের নাম বলছি, হরেন কাকা, নিপেন কাকা, আর মুসলিম যারা ছিলেন এদের মধ্যে বাচ্চু, সালামত, এনারা রয়েছেন। তো এই যে রুবেল ভাইয়ের ফুপা, উনি করতেন কি, সারাদিন মদ বানাতেন, সন্ধ্যা করে বিক্রি করতেন। আর যারা এই বাংলা মদ খেয়ে অভ্যস্ত, তারা কিন্তু জানতেন যে কোথায় মদ বিক্রি হয়। তারা কিন্তু ঠিকই চলে আসতো সময় মতো, জায়গা মতো। তো একদিন হয়েছে কি, এই যে বাচ্চু এবং সালামত কাকা, তো এরা তো আসছে, ফুপাও তো ওই জমের মধ্যে
বসে আড্ডা মারছে, মদ বিক্রি করছে, মদ কেনা বেচা চলছে, মদ কেনার পার্টি আসছে, কিনে চলে যাচ্ছে, কেউ বসে খায়, কেউ আবার নিয়ে যায়। তো এই বেচা কেনা চলতো রাত প্রায় 12টা-1টা পর্যন্ত। গ্রামের রাত 12টা-1টা তো অনেক রাত বোঝাই যাচ্ছে, 85-86 সালের কথা বলছি। তো বিদ্যুৎ যদি ওই এলাকায় ওই সময় থেকেও থাকতো, এই ঝোপঝাড়ের মধ্যে গ্রীষ্মের অন্ধকার, চারদিকে শুনশান নীরব জায়গায় তো এই ধরনের অবৈধ কাজগুলো করতে হয়, তা না হলে তো বিপদ হতে পারে। বেচা কেনা হচ্ছিল, গল্প হচ্ছিল, হঠাৎ করে হয় কি, এই রুবেল ভাইয়ের ফুপার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। তো ওনার ফুপা বলল যে, এই শোন বাচ্চু আর সালামত, তোদের দুজনকেই বলি, এই মন্দিরের ভেতর থেকে যে একটা মূর্তি এখানে আনতে পারবে, আনার পর আবার ঠিকঠাক মতো ওখানে রেখে আসতে পারবে, তাহলে তাকে আমি কালকে ফ্রিতে মদ খাওয়াবো। তো এই যে বাচ্চু নামের যে লোকটা, তার কিন্তু টাকার কোনো সমস্যা নেই, আর সে এমনি মদ খাচ্ছে মাতাল, ঠিক আছে, কিন্তু অন্য একটা ধর্মের স্থাপনায় গিয়ে এরকম একটা কাজ করবে, এই বিষয়ে কিন্তু তার মাথা ঠিকঠাক মতো কাজ করছে না, কাজটা করে ঠিক হবে না। কিন্তু এই যে সালামত নামের আর একটা লোক আছে না, ইনি কিন্তু একটু গরিব মানুষ, তার তো প্রতিনিয়তই এই মদ খেতে গেলে টাকা পয়সার দরকার হয়, অনেক সময় বাড়িতে এটা নিয়ে হই হট্টগোল করতে হয়, তার স্ত্রীর সাথে অনেক সময় কলহ বিবাদে তাকে লিপ্ত থাকতে হয়, অনেক সময় তার স্ত্রীর কাছ থেকে জোর করে টাকা নিয়ে এসে এই বাংলা মদ কিনে। তো যদি এক রাত ফ্রিতে খাওয়া যায় তাহলে আর খারাপ কি? এই যে সালামত, যে উনি ফুপাকে বলে যে আমি যাবো, তো ফুপা বলে যে আমি আয়। সে গেছে মন্দিরে, নিয়েও আসছে। এই মূর্তিটা ছিল হচ্ছে লক্ষ্মীর মূর্তি। এই মূর্তিটা কিন্তু মন্দিরে নাকি সবসময় থাকে, যারা হিন্দু ধর্মাবলম্বী ভাইরা আছেন তারা বলতে পারবেন, আমি এই বিষয়ে অতটা বলতে পারবো না। তো এই মূর্তিটাকে যখন নিয়ে আসছে, তখন বুয়া বলছে, আচ্ছা ঠিক আছে নিয়ে আসছিস, সাহসের কাজ করছিস, যা এবার ঠিকঠাক মতো রেখে কেউ যেন বুঝতে না পারে। এখন এই সালামত বলে ওঠে, ওরে বাবা রে, আমি এখন এটা রেখে আসতে পারবো না রে, আমি আনছি কিন্তু ওর রাখতে পারবো না, আমার বাবা ফ্রি মদ খাওয়া লাগবে না, তুই রেখে আয়। তখন ফুপা রেখে বলে, দেই বেটা, এটা কি কথা ছিল? আমার কি রাখতে যাওয়ার কথা? তুই আনছিস, তুই রেখে আয়। সালামত বলে, না, কি কথা ছিল কি ছিল না তা আমি জানি না, আমার এখন সাহস হচ্ছে না, আমি এখানে যাবো না। এখন সমস্যা হচ্ছে যে এই যে ফুপা, উনি যে এইখানে বসে মদ বিক্রি করেন, এ তো গ্রামের কম বেশি সবাই জানেন, সব ধর্মের লোকই জানেন। মদ বিক্রি করে সেটা একরকম বিষয়, এটা একটা অবৈধ কাজ, কিন্তু মদ বিক্রি করতে গিয়ে অন্য একটি ধর্মের স্থাপনায় গিয়ে সেখানে কেউ এই ধরনের কাজ করবে, এটা তো গ্রামবাসী কোনোভাবে মেনে নেবে না। মূর্তিটা এখানে নিয়ে আসছি, এখন যদি এটা এখানে থেকে যায়, আর এটা যদি সকালে উঠে কেউ দেখে যে এই যারা মাতাল যেগুলো ছিল মদ খেতে আসছে, এরা মন্দির থেকে মদ খেয়ে মন্দির থেকে মূর্তি নিয়ে এখানে রেখে গেছে, তাহলে তো প্রত্যেকটাকে সারাশি অভিযান চালিয়ে ধরে ফেলবে এবং এদের তো বড় ধরনের বিচার হবে। আর সবচেয়ে বড় বিচারটা হবে হচ্ছে এই ফুপার, কারণ সে এখানে ব্যবসা করে, তার কারণে এই ঘটনাটা ঘটছে। ফুপা তো পড়ে গেছেন বিপদে, এখন কি করি? ঝামেলা তো আসলে ফুপাই ঘটাইছে, তাকে সমাধান করতে হবে। তখন ফুপা ওই সালামতকে বলছেন যে ঠিক আছে, তোদের কাউকে দেখতে হবে না, আমি যাচ্ছি, ঝামেলা যেহেতু আমি বাধাইছি, আমি এটা সমাধান করে আসি। ফুপা কি করছেন, মূর্তিটাকে কাঁধে উঠায় ঠিকঠাক মতো উনি যাচ্ছেন। উনি ঠিকঠাক মতো গিয়ে মূর্তিটা জায়গার মতো দেখেও আবার চুপটি করে বাইরে যখন চলে আসতে যাবে, তখন উনি খেয়াল করেন ওই হাঁটার সময় ঝাঁকি লেগেছে, ওই মূর্তির একটা হাত ভেঙে ঝুলছে। এখন এটা তো সমাধান ওই সময় আর উনি করতে পারবেন না, উনি চুপি চুপি দ্রুত বের হয়ে চলে আসেন আগের জায়গায়। আগের জায়গায় যখন আসেন, এরপরও কিছু বেচা কেনা হয়, বেচা কেনা হওয়ার পর উনি যথারীতি বাড়ির পথে রওনা হন। তো ওই ঝোপঝাড়ের ভিতর থেকে যখন উনি বের হয়েছেন, ওনার সাথে তো ওনার কিছু সাঙ্গপাঙ্গ আছেই যারা ওনার কাছ থেকে মদ কেনে। যখন বের হয়েছে তখন খেয়াল করছে আকাশে কিন্তু চাঁদ আছে, পূর্ণিমা না হলেও চাঁদের আলো ভালোই ছিল, আকাশের কোথাও মেঘের ছিটে ফোটা দাও নেই। কিন্তু হঠাৎ করে ওনারা দেখেন যে ওনাদের মাথার উপরে মনে হচ্ছে কোন একটা কালো ছায়া আছে, যেটা ওনারা মাটির দিকে তাকায় প্রথম বুঝতে পারছিলেন।
পরে যখন আকাশের দিকে তাকিয়েছেন তখন দেখেন ওনাদের মাথা থেকে হয়তো বা 30-40 হাত উপরে কালো মেঘের মতো কিছু একটা, এটা ভেসে ভেসে আসছে। ওনারা আগাচ্ছেন, ওটাও ভেসে ভেসে আসছে। তো এটা দেখে ওনারা বেশ ভয় পান, কি করবেন না করবেন। আবার হয় কি, ওইখানে যারা আসছিল বা ফুপার সাথে যারা ছিল আর কি, এরা তো অনেকেই আবার ড্রাঙ্ক ছিল, মাতাল অবস্থায় ছিল, দেশি মদ খেয়েছে। এখন একজন আরেকজনকে বলছে এই মাথার উপরে কিরে, আর একজন আবার বলছে যে মাথার উপর তো মনে হচ্ছে মেঘ, আর একজন বলছে আরে দৌড়, তুই একটু বেশি খেয়ে বলছিস, কিছুই নেই, আমি তো কিছুই দেখি না, এরকম করে বলছে। কিন্তু এইভাবে বলতে বলতেই হঠাৎ করে ওই মেঘের মতো ওই জিনিসটার ভেতর থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ ভেসে আসে। আর আওয়াজটা মূলত এই ফুপাকে উদ্দেশ্য করে বললে, ফুপার নাম ধরে বলে, ফুপার নামটা তো আমরা সম্বোধন করে বলছি না, ফুপার নাম ধরে বলে, কাজটা তুই ভালো করিস নাই, এর মাসুল তোকে দিতেই হবে। এটা যখন শুনেছেন তখন তো ওনারা যারা ছিলেন পড়ি করে যে যার বাড়ির দিকে দৌড়, বাড়ির দিকে তারা ফিরছিলেন, একটা জায়গায় এসে হয়তো বা তারা আলাদা আলাদা হয়ে যেতেন, যে যার বাড়ির দিকে চলে যেতেন। কিন্তু ওই সময় কে কোন দিকে দৌড়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এরপর ফুপা তো বাসায় চলে আসছেন। বাসায় আসার পর উনি আসলে এটা নিয়ে খুব বেশি চিন্তা করেন না, কারণ উনি তো মদ বিক্রি করতেন, খেতেন, উনিও তো নেশাগ্রস্ত অবস্থায় ওই সময় ছিলেন আর কি। উনি আবার চিন্তা করছেন দূর কি না কি শুনছি, এরকম মাতাল থাকলে এরকম একটু একটু উল্টাপাল্টা হয়। উনি কিন্তু আসলে ওরকম কিছু মনে করেন নাই। এরপর কয়েক রাত হয়ে যায়, এই কয়েক রাতের মধ্যেও কিন্তু উনি আবার সেই জোপঝাড়ের ওখানে গিয়ে কিন্তু মদ বিক্রি করেছেন। 3 রাত পার হয়ে গেছে, কিছু হয় নাই, কোনো সমস্যা হয় নাই, স্বাভাবিক ছিল সবকিছু। চতুর্থ রাতে ঘটে এক মর্মান্তিক ঘটনা। ওই সময় অবশ্য ফুপা চলে আসছেন বাড়িতে, তার এই অবৈধ ব্যবসার যে দৈনন্দিন কাজ সেগুলো করে। তো বাড়িতে আসার পর উনি শুয়ে পড়েছেন। তো এই যে ওনার ছেলে নান্টু, যে এই নান্টু আবার তার মাকে মানে ফুপুকে বলছেন যে মা বাইরে যাবো, ওয়াশরুমে যাবো। তো গ্রামের ওয়াশরুম ঘরের বাইরে। তখন এই ফুপা ফুপুকে বলে যে আচ্ছা ঠিক আছে, তোমার ঘুম থেকে উঠতে হবে না, আমি ওকে নিয়ে যাচ্ছি। ফুপা অবশ্য তখনও ঘুমান নাই, কারণ রাত করে ফেরেন আর কি। একটা হারিকেন নিয়ে ছেলেকে নিয়ে বের হয়েছে। তো ওইখানে যে ওয়াশরুমের জায়গাটা, ওইটা ঘর থেকে একটু দূরে, ওই জায়গায় আবার বেশ ঝোপঝোপ ছিল আর কি। তো নান্টুকে উনি ওদিকে এগিয়ে দিচ্ছেন। নান্টুর হাতে আবার হারিকেনটা ছিল, কারণ সেই হারিকেনটা নিয়েই ঘরের মানে ওই ওয়াশরুমের ভিতরে ঢুকবে আর কি। এখন নান্টু তো একদম ছোট না, ঘটনার সময় তার বয়স 10 থেকে 12 বছর। তো নান্টু যখন হাতে হারিকেন নিয়ে ওয়াশরুমের কাছাকাছি চলে এসেছে, তখন সে দেখতে পায় বলের মতো কিছু একটা গড়িয়ে গড়িয়ে ওর দিকে আসছে। চিন্তা করে কি ব্যাপার, রাতের বেলা কি জিনিস গড়িয়ে গড়িয়ে আসে। সে চিন্তা করছে যে তাল কি গড়িয়ে গড়িয়ে আসছে কিনা, কিন্তু ওইখানে কোনো তাল গাছ ছিল না। তাল গাছ ছিল, অনেক দূরে ছিল, আর তখন তাল পাকার সময়ও না। এমত অবস্থায় হঠাৎ করে সে দেখতে পায় যে এটা আসলে কোনো বল না, কোনো তালও না, এটা বড়সড় একটা মানুষের মাথা। এই মাথাটা গড়িয়ে গড়িয়ে ওর কাছে চলে এসেছে, ওর থেকে প্রায় 1 থেকে 1.5 হাত দূরে আসে। তখন মাথাটা সোজা হয়ে যায়, সোজা হয়ে নান্টুর দিকে তাকিয়ে একটা বিকট হাসি দেয়। এই হাসিটা ছিল নাকি খুবই ভয়ঙ্কর, যা এতটুকু বাচ্চার পক্ষে সহ্য করার মতো ছিল না। এতটুকু বাচ্চা কেন, কোনো মানুষের পক্ষে এটা সহ্য করা সম্ভব নয়। নান্টু ওই জিনিসটা দেখে দিয়েছে প্রচন্ড জোরে এক চিৎকার। আর ওর কাছে তো হারিকেন ছিল, হারিকেনের আলো সেই স্পর্শটা দেখেছে। আর ফুপা তো একটু দূরেই দাঁড়ানো ছিল, উনি আবার এটা খেয়াল করেন নাই। উনি চিৎকার শুনে দ্রুত এখানে আসছেন, এসে বলছে যে নান্টু কি হয়েছে, চিৎকার দিলি কেন? তখন নান্টু বলছে আব্বা আমি তো এটা দেখছি। এটা বলতে বলতেই নান্টু জ্ঞান হারিয়ে ফেলে। এই যে নান্টুর অজ্ঞান হয়ে যাওয়া, সে যে জ্ঞান হারালো, নান্টুর জ্ঞান আর কখনোই ফেরত আসেনি। অজ্ঞান অবস্থাতেই নান্টু মারা যায়। তাকে ঝাড়ফুঁক করা বা অন্য কোনো ধরনের চিকিৎসা করারও কোনো সুযোগ হয়নি। জাস্ট খালি মৃত্যুর আগে তার বাবাকে এটা বলে যেতে পেরেছিল। পরদিন তার জানাজার নামাজে ইমামতি করেছিলেন এই রুবেল ভাইদেরই এক নানা। দাফন কাফন শেষে
নানা ফুপাকে বলেছিলেন যে দোষটা তোমার, তোমার মৃত্যুর জন্য, তোমার ছেলের মৃত্যুর জন্য তুমি একমাত্র দায়ী, তোমার কারণে তোমার ছেলে মরছে। ইমাম সাহেব ওই সময় আর কিছু বলেন নাই। ফুপা বুঝতে পেরেছিলেন যে উনি কি ভুলটা করেছিলেন। এরপরে ফুপার 2জন ছেলে 2জন মেয়ে হয়েছিল। তারা সবাই এখন ভালো আছে।